হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতার নতুন আরেকটি লেকচারে। আজকে আমাদের লেকচার নাম্বার 9। আর আমাদের লেকচার টপিক কিছু বিশেষ ধরনের কাজ। আমরা লাস্ট ক্লাসেও এখান থেকে লিস্টগুলো দেখে নিতে পারো আজকে আমরা কোন টাইপের কাজগুলো করব। তো আমরা লাস্ট ক্লাসেও এরকম কিছু বিশেষ ধরনের কাজ করেছিলাম। ওইখানে টপিকগুলো ছিল একটার উপর একটা ইট তুলে সাজানো, বা হেলানো তলে একটা বস্তুকে, বা একটা বস্তু হেলে পড়ে আছে এটাকে খাড়া করা। ঠিক আছে, তারপর আমরা আরেকটা ব্যাপার পড়ছিলাম লাস্ট ক্লাসে আমার যতদূর মনে পড়ে, এরকম 3টা টপিক আমরা পড়ছিলাম। হ্যাঁ, আরেকটা ছিল টেবিল এবং গিয়ে চেন। তো আমরা গিয়ে লাস্ট ক্লাসে যে অংশগুলো পড়ছিলাম তোমাদেরকে কয়টা বাসার কাজ দিয়ে দিয়েছিলাম। তো আমরা প্রথমত যে কাজটা করব, যে 2টা বা 3টা ম্যাথ যেটা তোমাদের বাসার কাজ ছিল, এটা আমি নিজেই সলভ করে দেবো। তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারো। তারপর আজকে আমাদের যে নতুন টপিকগুলো এগুলো কভার করব। তাহলে চলো আমাদের গিয়ে প্রিভিয়াস ক্লাস প্রবলেম একটা ছিল গিয়ে টেবিল ভার্সেস চেন। ঠিক আছে, মানে টেবিলের উপর একটা চেন ছিল, সেটা যদি পড়ে যায় তাহলে তোমার কি পরিমাণ গতিশক্তি অথবা বেগ অর্জন করবে, বা গিয়ে একটা শিকল টেনের টেবিলের উপর ঝুলন্ত অবস্থায় আছে, এটাকে আমি যদি সম্পূর্ণরূপে টেবিলের উপর তুলে ফেলি তাহলে কি পরিমাণ কাজ করতে হবে, ওই টপিকগুলো আমরা কভার করছিলাম। তো এটা গত ক্লাসের ম্যাথ, তোমাদের বাসার কাজ ছিল। তাহলে চলো দেখি আমরা কোয়েশ্চেনটা দেখি এখানে কি বলছে। তোমাকে বলছে 1 মিটার দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি আনুভূমিক মসৃণ টেবিলের উপর এমনভাবে রাখা হলো যেন এর শিকলের অর্ধেক টেবিলের প্রান্ত হতে ঝুলে থাকে। মানে টোটাল দৈর্ঘ্য ছিল তোমার, দেখো এই যে শিকলটা, এই শিকলটার টোটাল দৈর্ঘ্য 1 মিটার। ঠিক আছে, শিকলের টোটাল দৈর্ঘ্য ছিল 1 মিটার, এবং এটাকে এরকমভাবে রাখছে যেন এর অর্ধেক অংশ, ঠিক আছে, অর্ধেক অংশ ঝুলে থাকে। মানে গিয়ে 1/2 মিটার ঝুলে আছে, আর 1/2 মিটার গিয়ে কি টেবিলের উপর আছে। যদি শিকলটিকে স্থির অবস্থান হতে ছেড়ে দেওয়া হয় তবে এটি কত বেগে টেবিলটি ত্যাগ করবে। তাহলে চলো আমরা দেখি কোয়েশ্চেনটা এটা কীভাবে সলভ করতে হবে। ওকে, চলো আমরা গিয়ে কোয়েশ্চেনটা দেখি। আমি এরকমভাবে একটা টেবিল এঁকে নিলাম। আমরা বলছিলাম যে আমি বেশিরভাগ সময় চিত্রগুলো ফ্রি হ্যান্ডে অঙ্কন করি যাতে কি টাইম একটু কম লাগে। ঠিক আছে, তাহলে ধরো এটা তোমার একটা টেবিল, এই টেবিলে শিকল আছে। ঠিক আছে, শিকলটাকে কি আমি নীল করে দিই। ঠিক আছে, শিকল টোটাল ছিল 1 মিটার। এর মধ্যে গিয়ে শিকলটা আমি একদম টেবিল বরাবরই আঁকি যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। ওকে, তাইলে এরকমভাবে আছে তোমার শিকলটা, নীল যে অংশটা এটা তোমার শিকল। হাফ অংশ মানে 1/2 মিটার, 1/2 মিটার আছে তোমার টেবিলের উপর, আর 1/2 মিটার আছে এরকমভাবে ঝুলন্ত অবস্থায়। এখন যদি গিয়ে এই শিকলটা যেহেতু 1/2 মিটার ঝুলন্ত অবস্থায় আছে, এটা কিন্তু পৃথিবী এই যে নিচের অংশটাকে টানতেছে। তো টানার ফলে একটা মোমেন্টে এরকম হইতে পারে যে এই পুরো যে শিকলটা এটাই আসলে এই বরাবর এসে পড়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে যদি পড়ে যায় তাহলে গিয়ে শিকলটা কত বেগে এই টেবিলটা ত্যাগ করবে সেটাই তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে আমরা যে ব্যাপারটা করবো, এখানে শক্তির নিত্যতার যে কনসেপ্টটা সেটা ইউজ করব। শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। আমাদের যান্ত্রিক শক্তির নিত্যতার ব্যাপারটা এরকম ছিল যে কোনো একটা বস্তুর উপর যদি জাস্ট সংরক্ষণশীল বল কাজ করে, তাইলে যে কোনো মোমেন্টে ওই বস্তুর মোট যান্ত্রিক শক্তি মানে ইকে প্লাস ইপি বিয়োগ শক্তি প্লাস গিয়ে গতিশক্তি, এই দুইটার যোগফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, তাইলে দেখো এই যে শিকলটা, এই শিকলটার উপর কিন্তু শুধুমাত্র পৃথিবীর আকর্ষণ বল যেটা, বা যেটাকে আমরা অভিকর্ষ বল বলি, এই বলটা কাজ করতেছে। এখন অভিকর্ষ বল কিন্তু একটা কি বল বলতো, একটা সংরক্ষণশীল বল। তাইলে দেখো এখন আমরা গিয়ে ব্যাপারটা চিন্তা করব যে শুরুতে যখন এই যে 1/2 মিটার টেবিলের উপর ছিল শিকলটা, আর 1/2 মিটার এরকম ঝুলে ছিল, তখন তো এই শিকলের একটা গতিশক্তি এবং গিয়ে কি একটা বিয়োগ শক্তির সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, যে কোনো ভ্যালুই থাকতে পারে, সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো এখন আমরা এই যে বিয়োগ শক্তি এবং গতিশক্তি নির্ণয় করব, এটা কার সাপেক্ষে নির্ণয় করবো? আমরা তো আসলে জানি না এই টেবিলটা আসলে কতটুকু উচ্চতার। টেবিলটা এরকম হতে পারে ভূমি থেকে এখন অনেক বেশি উচ্চতায় আছে, বা গিয়ে অনেক কম উচ্চতায়ও থাকতে পারে। যেহেতু আমরা টেবিলের উচ্চতা জানি না, তাহলে আমরা ভূমির সারফেস মানে আমরা বেশিরভাগ সময় কী করি, আর্থ সারফেসের সাপেক্ষে কিন্তু বিয়োগ শক্তি নির্ণয় করি। কিন্তু এখানে যেহেতু আমরা জানি না এই শিকলটা এই ভূমি থেকে কত উচ্চতায় আছে, তাহলে আমরা এখান থেকে আর্থ সারফেস থেকে এই ইপিটা নির্ণয় করতে পারবো না। তো আমরা যে কাজটা এখানে করব, এই যে টেবিলের যে সারফেসটা, এই যে টেবিলের যে অংশটা গিয়ে মানে টেবিলের আমরা উপরের অংশে বই রাখি বা কোনো কিছু রাখি, এই সারফেসটার সাপেক্ষে আমরা আসলে ইপি নির্ণয় করব, এবং গতিশক্তির জন্য তার কোনো সাপেক্ষ প্রয়োজন হয় না, বেগ জানা থাকলেই হয়। তাহলে আমরা শুরুতে যদি বলি আদিতে, তাহলে দেখো আমরা ব্যাপারটা কীভাবে অগ্রসর হচ্ছি। আমাদের এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি
যে আমি কার সাপেক্ষে ইপিটা নির্ণয় করব। আমাদের কিন্তু আর্ট সারফেস বা কোনো একটা সারফেসের সাপেক্ষে ইপিটা নির্ণয় করতে হয়। তো যেহেতু আমি জানি না আর্ট সারফেস থেকে কতটুকু উচ্চতায় আছে এই টেবিলটা, তাহলে আমাদের হচ্ছে কি এখানে যে কাজটা করতে হবে, এই টেবিলের সারফেসের সাপেক্ষে আমাদের ইপিটা নির্ণয় করব। তাহলে চলো আমরা দেখি যান্ত্রিক শক্তির যে নিত্যতা। ইনিশিয়ালি টোটাল শক্তি কত ছিল, টোটাল এনার্জি, ইনিশিয়ালি টোটাল যান্ত্রিক শক্তি, আমি টোটাল বলতেছি আর কি। ওকে, তাহলে আমাদের হচ্ছে গিয়ে ইকে প্লাস ইপি দুইটার যোগফল, ইকে প্লাস ইপি। তাহলে দেখো শুরুতে কিন্তু এই শিকলটা স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, তার মানে স্থির অবস্থায় যেহেতু ছিল, তাহলে শুরুতে তোমার ইকে কত বলো তো, 0। এটা আমার হাফ এম স্কোয়ার সূত্র প্রয়োগ করে বের করতে হবে না, আমরা জাস্ট হচ্ছে একদম 0 বসিয়ে দিতে পারি। প্লাস ইপি যেটা আমি যেহেতু টেবিলের সারফেসের সাপেক্ষে নির্ণয় করতেছি, টেবিলের সারফেসের সাপেক্ষে, তাইলে এই শিকল দেখো কতটুকু বড়ের ছিল। ওকে, শিকলের বড় এখানে দেওয়া নেই, একটি সুষম শিকল। ওকে ঠিক আছে, বর দেওয়া নেই, সমস্যা নেই, আমরা বরটা ধরে নিই যে শিকলের বর হচ্ছে গিয়ে স্মল এম, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আর কি। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে গিয়ে এই যে m/2, যেহেতু হাফ অংশ হচ্ছে কি উপরে আছে আর হাফ অংশ এরকমভাবে ঝুলে আছে, তাহলে শিকলের যদি টোটাল বর হয় m, তাহলে হচ্ছে কি m/2 কিন্তু এই যে m/2 কেজি আছে হচ্ছে এই বরাবর, মানে টেবিলের উপর, এটার বার কেন্দ্র কিন্তু ঠিক এইখানেই, মানে একদম টেবিলের সারফেসে। তার মানে এটার জন্য কিন্তু বিয়োগ শক্তি আমরা পাবো না, কারণ যেহেতু টেবিলের সারফেসের সাপেক্ষে বিয়োগ শক্তি নির্ণয় করতেছি, তাহলে টেবিলের সারফেসের সাপেক্ষে তার বিয়োগ শক্তি 0, যেহেতু এটা টেবিলের উপরেই আছে। কিন্তু এখানে যে আর হাফ মিটার আছে, এই হাফ মিটারের কিন্তু আমি একটা বিয়োগ শক্তি পাবো। এটা কেমন বিয়োগ শক্তি পাবো, একটা নেগেটিভ বিয়োগ শক্তি পাবো। কেন নেগেটিভ বিয়োগ শক্তি, কারণ এটা কিন্তু সারফেস আমি যার সাপেক্ষে নির্ণয় করতেছি তার থেকে আরও নিচ বরাবর আছে। নেগেটিভ কথাটা মানে হচ্ছে আমি যে এটাকে সারফেস বরাবর নিতে চাই, তাহলে বরং আমার এক্সট্রা করে কাজ করতে হবে, মানে এটা যে ঝুলে আছে এটাকে আমরা হচ্ছে গিয়ে কি উপরে তুলতে হবে। আমরা গত ক্লাসে পড়ছিলাম এরকম ঝুলে থাকা কোনো একটা শিকলকে উপরে তোলার জন্য আমার কাজ করতে হয়, এবং কয়েকটা কাজের পরিমাণও আমরা নির্ণয় করেছিলাম, ঠিক আছে। তাহলে এখন আমার এখানে যে কাজটা করতে হচ্ছে প্রাথমিকভাবে, তাহলে আমাদের দেখতেছি এটা যে বার কেন্দ্র, যে ঝুলে থাকা অংশটা যেটা, এটার বার কেন্দ্র কিন্তু এইটা মোট দৈর্ঘ্য হচ্ছে হাফ মিটার। তাহলে এটার বার কেন্দ্রটা কতটুকু হবে বলো তো, বার কেন্দ্রের যে উচ্চতাটা, বার কেন্দ্রের জন্য আমি যে এইচটা পাবো, এই এইচটা কিন্তু এই হাফেরও হাফ, ঠিক আছে, কারণ আমরা বলছিলাম বার কেন্দ্রটা থাকে মাঝ বরাবর। তো এটা যেহেতু হাফ মিটার, তাহলে হাফেরও কত, হাফ, ঠিক আছে, তার মানে 1/4। তার মানে এইচ যেটা এটা কিন্তু 1/4, ঠিক আছে। তার মানে আমি যদি বলি যে শুরুতে ইপি কত ছিল, শুরুতে ইপি ছিল হচ্ছে গিয়ে এমজিএইচ এর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব, এমজিএইচ, ঠিক আছে। এম হচ্ছে তোমার, এটা 0 আর লিখতে হবে না, ওকে আমি এখানে ওকে লেখার দরকার নেই, এম। তাহলে কতটুকু বর ঝুলে আছে বলো তো, টোটাল বর যদি এম হয় তাহলে m/2 বর কিন্তু ঝুলে আছে, m/2 কিন্তু ঝুলে আছে। তোমার মনে হতে পারে এটা সূত্রটা তো এমজিএইচ। ওকে, তোমাদের কনফিউশন এড়ানোর জন্য আমি টোটাল যে বরটুকু এটাকে ক্যাপিটাল এম ধরে নিতে পারি। তো টোটাল যে বর, শিকলের টোটাল বর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে আমাদের হচ্ছে কি এখানে এম যেটা এটা হচ্ছে m/2, m/2 এখানে বুঝতে পারতেছো, কারণ মোট বড় আমরা ধরছিলাম হচ্ছে গিয়ে কি এই যে পুরা যে এখানে পুরা যে শিকলটা, এই পুরা শিকলের বর হচ্ছে এম। এখন পুরাটা তো আর জ্বলতেছে না, জ্বলতেছে কতটুকু, হাফ অংশ জ্বলতেছে। তার মানে আমরা বলতে পারি টোটাল বর যদি এম হয় তাহলে এম এর অর্ধেক বর হচ্ছে গিয়ে কি এরকমভাবে জ্বলে আসছে, এজন্য আমরা হচ্ছে m/2 লিখছি। ওকে, তারপর হচ্ছে আমাদের জি তো কনস্ট্যান্ট, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আর এইচ আমরা দেখলাম হচ্ছে গিয়ে এখানে বার কেন্দ্রের যে সরণটা হয়েছে, মানে সারফেস থেকে যতটুকু নিচে আছে এটা হচ্ছে তোমার 1/4। তার মানে আমাদের এখানে দাঁড়াচ্ছে mg/8, mg/8। তাহলে আমরা এখানে পাচ্ছি যে শুরুতে টোটাল, আর এখানে কিন্তু এইচ যেটা এটা কিন্তু তুমি নেগেটিভ বসাতে পারো, কারণ হচ্ছে কি সারফেস থেকে কিছুটা কিন্তু কি এই বরাবর নিচে আছে। তো তুমি নিজে মনে মনেও চিন্তা করতে পারো, আর বোর্ড পরীক্ষায় যদি আসে বা অ্যাডমিশনে আসে তাহলে হচ্ছে তুমি এখানে নেগেটিভ বসিয়ে দিলে আর কি ভুল হওয়ার চান্সটা কম। তুমি হচ্ছে লাস্টে মানে এখানে নেগেটিভ না বসেও বলতে পারো যে এখানে বিয়োগ শক্তিটা নেগেটিভ, যেহেতু সারফেসের থেকে নিচে আসে। আর তুমি যদি এখানে সরাসরি বসিয়ে দাও তাহলে অ্যান্সারটা আর কি সরাসরি মাইনাসে চলে আসবে, আর বাংলা কথাটা লিখতে হবে না, ঠিক আছে। তো আমরা দেখলাম শুরুতে যে টোটাল শক্তি, মানে টোটাল যে যান্ত্রিক শক্তি এটা হচ্ছে গিয়ে mg/8। ওকে, এখন আমাদের লাগবে কি যখন হচ্ছে শিকলটা টোটালি পড়ে যাবে, ঠিক আছে। এখন এটা তো আমরা হচ্ছে গিয়ে প্রথম যে কেস সেটা চিন্তা করলাম, এখন আমরা আরেকটা কেস চিন্তা করতে হবে, যেটা হচ্ছে শিকলটা এই বরাবর পড়ে যাচ্ছে। এই যে টেবিলটা যে ছিল এই শিকলটা একদম হচ্ছে কি টেবিল বরাবর এসে পড়ে গেছে, মানে 1 মিটার দৈর্ঘ্য যেটা পুরাটাই হচ্ছে এই বরাবর চলে আসছে। ভালো করে খেয়াল করো। ওকে,
তাহলে এখন হচ্ছে কি দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি কি থাকবে এই শিকলের জন্য? এই শিকলের জন্য কিন্তু একটা গতিশক্তি এখন থাকবে, তারপর হচ্ছে তার কি একটা বিয়োগ শক্তিও কিন্তু থাকবে, ঠিক আছে? কারণ আগে তো হচ্ছে কি শিকলটা স্থির অবস্থায় ছিল, এর জন্য কোনো গতিশক্তি ছিল না, কিন্তু এখন কিন্তু একটা কি থাকবে, একটা গতিশক্তি থাকবে। তাহলে হচ্ছে ফাইনালি যে অবস্থাটা সেটাকে আমি হচ্ছে ধরি, ওকে, সেটাকে আমি হচ্ছে কি ই ড্যাশ টোটাল ধরলাম, বা তুমি ফাইনালও বলতে পারো, ঠিক আছে? ই ড্যাশ টোটাল মানে হচ্ছে কি পরবর্তীতে অবস্থা বা হচ্ছে কি শেষ অবস্থায়, এটা শুরুতে বলতে পারো আর এটা শেষ অবস্থায়। ওকে, শেষ অবস্থায় তোমার হচ্ছে গিয়ে ই ড্যাশ টোটাল বলতেছি। এই ক্ষেত্রেও কিন্তু তোমার একটা গতিশক্তি থাকবে, প্লাস হচ্ছে তোমার কি একটা বিয়োগ শক্তি থাকবে। তাহলে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমাদের গতিশক্তিটা যেটা হবে সেটা হচ্ছে তোমার, যেহেতু পুরো শিকলটা পুরোটাই কিন্তু গতিশীল হচ্ছে, এখন কিন্তু এরকম না যে হচ্ছে কি হাফ অংশ, আগে আমরা বলছিলাম হাফ অংশ ঝুলে আছে হাফ অংশ উপরে আছে, ওইখানে হাফ হাফ পসিবল যে হাফ টেবিলের উপর থাকবে হাফ ঝুলে থাকবে, কিন্তু বেগ যখন অর্জন করবে তখন কিন্তু এই শিকল যেটা পুরাটাই কিন্তু বেগ অর্জন করবে। এখানে কিন্তু আমার বলার সুযোগ নেই যে হাফটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বেগ অর্জন করছে আর হাফটা হচ্ছে কি ওই টেবিলের উপরে রয়ে গেছে, এরকম কি পসিবল? শিকলটা কিন্তু যদি এইটা নিচে নামে তাহলে উপরেরটা হচ্ছে কি ধীরে ধীরে নিচে নামবে এবং একটা বেগ অর্জন করবে। তাহলে পুরা যে হচ্ছে শিকল পুরাটাই একটা বেগ অর্জন করবে, এজন্য হচ্ছে কি আমাদের ক্যাপিটাল এম মানে পুরা বর আর হচ্ছে কি বি স্কোয়ার, এটা হচ্ছে টোটাল গতিশক্তি। প্লাস একটা আমাদের কিন্তু কি লাগবে, একটা বিয়োগ শক্তিও আমাদের এখানে অর্জন হয়েছে, ঠিক আছে? এটা নেগেটিভ আর পজিটিভ যেটাই হোক। তো আমাদের বিয়োগ শক্তি যেটা হবে এখন কিন্তু হচ্ছে দেখো পুরা যে হচ্ছে কি শিকল পুরাটাই কিন্তু ঝুলে আছে, ঠিক আছে? তার মানে এম জি এর জন্য এখন আমরা যে এমটা ইউজ করবো সেটা হচ্ছে কি ক্যাপিটাল এম, কিন্তু কারণ পুরা শিকলে কি আছে, ঝুলে আছে। এম জি জি তো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, জি এইচ। এখন বলো তো বার কেন্দ্রটা কোথায় আছে? এখন কিন্তু হচ্ছে কি টোটাল যে 1 মিটার দৈর্ঘ্য ছিল, শিকলের দৈর্ঘ্য যে 1 মিটার ছিল পুরাটাই কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে। তার মানে এখন বার কেন্দ্রটা কতটুকুতে আছে? এই সারফেস থেকে মাইনাস হাফ মিটার নিচে আছে। দেখো আগে কিন্তু হচ্ছে কি যে এটা ছিল তার বার কেন্দ্র, ঠিক আছে? যেহেতু হাফ মিটার ঝুলে আসছিল হাফের ওর দেখে, এখন কিন্তু 1 মিটার পুরাটাই ঝুলে আছে। ঝুলে আছে বলতে পড়ে যাবে আর কি। তোমাকে বলছে শিকলটি স্থির অবস্থান হতে ছেড়ে দিলে এটি কত বেগে টেবিলটি ত্যাগ করবে, মানে যে মোমেন্টে এই টেবিলটা ত্যাগ করে ফেলছে, মানে জাস্ট এখান থেকে লাস্ট প্রান্তটা টেবিল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, ওই মোমেন্টে হচ্ছে গিয়ে তার বেগটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা দেখতে পারতেছি যে ওই মোমেন্টে তার যে হচ্ছে বার কেন্দ্রটা এটা কিন্তু হচ্ছে গিয়ে ওই সারফেস থেকে হাফ মিটার নিচে আছে, তাহলে মাইনাস হাফ, ঠিক আছে? এইচ এর মান হচ্ছে মাইনাস হাফ। এখন শর্ত মতে বা শক্তি নিত্যতা সূত্র অনুসারে এখন আমরা বলতে পারি যে আমাদের শুরুতে যে হচ্ছে গিয়ে টোটাল যান্ত্রিক শক্তিটা ছিল ফাইনালি তোমার কি হবে, টোটাল যান্ত্রিক শক্তিটা সেমই থাকবে। জাস্ট আমরা এই কাজটা করব। তাহলে চলো আমরা নতুন একটা পেজে চলে যাই। তাহলে আমরা বলবো এখন শর্ত মতে শুরুতে যে টোটাল শক্তি ছিল ফাইনালি তোমার কি থাকবে, টোটাল শক্তি সেইটাই থাকবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম শুরুতে যে আমরা টোটাল শক্তিটা পাইছিলাম সেটা হচ্ছে তোমার মাইনাস এম জি বাই 8, তাহলে মাইনাস এম জি বাই 8 সমান তোমার হবে ফাইনালি যেটা। তো ফাইনালি হচ্ছে তুমি যে কাজটা করতে পারো এখানে এম কমন নিয়ে নিতে পারো আর হচ্ছে কি হাফও কমন নিয়ে নিতে পারো, আর এখানে কিন্তু একটা মাঝখানে মাইনাস সরাসরি বসিয়ে দিতে পারো, আমরা যে কোনো একসাথে এখন বসাবো কারণ এখানে কি আছে একটা মাইনাস আছে। তাহলে মাইনাস হাফ এম আমি একসাথে বসিয়ে দিচ্ছি, হাফ এম মাইনাস থাকবে না, হাফ এম আমরা কারণ হচ্ছে হাফ এম জাস্ট কমন নিচ্ছি, এখানে হাফ আছে এখানেও হাফ আছে, হাফ হাফ আমরা কমন নিচ্ছি আর ক্যাপিটাল এম যেটা এটা কমন নিচ্ছি। তাহলে আমাদের থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস জি, বি স্কোয়ার মাইনাস জি, ঠিক আছে? মাইনাসটা কোন জায়গা থেকে আসছে এটা বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করবো আমরা দেখতেছি এখানে ক্যাপিটাল এম কাটাকাটি, এটা কাটাকাটি, আর কোনটা কি কাটাকাটি যাচ্ছে যাচ্ছে না। ওকে, তাহলে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এই যে বি এর মানটা বের করবো। দেখো সবই কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়, জাস্ট বি এর মানটা বের করবো। তাহলে এই টু যেটা, এই টুটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে উপরে উঠে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে মাইনাস জি বাই 4 সমান বি স্কোয়ার মাইনাস জি, এম কাটাকাটি করে দিছি আর হাফ যেটা এটাকে এই যে টুকে উপরে এই পাশে নিয়ে আসছি আর কি। তাহলে এখন শুধুমাত্র আমাদের হচ্ছে বি এর মানটুকু নির্ণয় করবো। তাহলে আমরা দেখতেছি হচ্ছে এই জি যেটা, এই জিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস জি বাই 4 প্লাস জি সমান হচ্ছে তোমার বি স্কোয়ার। তাহলে জি এর মান আমরা এখানে বসালেই আমরা অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? তাহলে চলো আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। সুতরাং আমরা বলতে পারি বি স্কোয়ার সমান মাইনাস জি বাই 4 মানে 9.8/4
প্লাস 9.8, ঠিক আছে। তাহলে এটা কিন্তু বি স্কোয়ারের মান, তাহলে এই বি স্কোয়ারের মানটা আমরা পাচ্ছি 7.35, 7.35। সুতরাং আমরা হচ্ছে এখানে যদি বি এর মান বলি তাহলে রুট ওভার করে দেবো জাস্ট আমরা, তাহলে আমরা হচ্ছে এই মানটুকু পাচ্ছি 2.71, ঠিক আছে। সুতরাং বি এর মান নিচে লিখলে কি দেখা যাচ্ছে? ওকে, সুতরাং বি এর মান হচ্ছে কি তোমার 2.71 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। তাহলে ক্লিয়ার হও এই ব্যাপারটা, দেখো হচ্ছে কি টোটালি বুঝতে পারছো কিনা। মানে খুবই হচ্ছে ইন্টারেস্টিং এটা একটা ম্যাথ, আমাদের হচ্ছে শক্তির যে নিত্যতা সূত্র, এই শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করে আমরা ম্যাথটুকু করলাম, ঠিক আছে। ভালো করে ক্লিয়ার হওয়া ব্যাপারটা, এটা একটু ভালো করে দেখে নিতে পারো এবং হচ্ছে খুব ভালোভাবে কিন্তু করতে হবে। খুবই ইন্টারেস্টিং, খুবই হচ্ছে গিয়ে মজার একটা ম্যাথ। জাস্ট আমরা শক্তির নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করে ম্যাথটা করে ফেললাম, ঠিক আছে। তাহলে চলো আমরা, এইগুলো কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসের কাজ, তাহলে চলো আমরা হচ্ছে এটা দ্রুত শেষ করে ফেলি। তো গতকালকে আমরা একটা টপিক পড়ছিলাম যে একটার পর একটা ইট তুলে সাজানো, ঠিক আছে। তো এটা একটা সৃজনশীল কোয়েশ্চেন, এটা বোর্ড কোয়েশ্চেনে আসছে। এটাও তোমাদের হচ্ছে বলছিলাম নিজেরা হচ্ছে গিয়ে ট্রাই করার জন্য গত ক্লাসে, তো এটা আমি নিজে আজকে করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে চলো আমরা বোর্ডের জন্য তো হচ্ছে গিয়ে বোর্ড সিকিউ, স্পেশাল সিকিউ একটা ক্লাস করবই। আর এখন আমরা টপিকগুলো কভার করার জন্য বা বোঝার জন্য কয়েকটা কোয়েশ্চেন করতেছি। তোমাকে বলছে প্রতিটি 0.125 মিটার কিউব আয়তনের এবং 250 কেজি বরের 4টি ব্লককে পরপর সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। তাহলে আমরা হচ্ছে স্তম্ভের ম্যাথ গতকালকে করছি। এই যে এরকমভাবে হচ্ছে ধরো বেশ কয়টা, এই যে এরকমভাবে 4টা ব্লক সাজিয়ে, আমরা বলছিলাম গতকালকে অনেকগুলো ব্লক ইচ্ছা করলে তুমি এরকমভাবে পরপর সাজাতে পারো। তো এখানে বলছে 4টা ব্লক আর কি সাজাইছে, স্তম্ভ তৈরি করা হয়েছে, স্তম্ভ তৈরি করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ধরো তোমার আর্থ সারফেস, এটা হচ্ছে ভূমি মানে মাটি। তো মাটির উপর এরকম তুমি হচ্ছে গিয়ে পরপর 4টা ব্লক সাজাইছো। তো এরকমভাবে সাজানোর জন্য আমাদের গতকালকে যে ম্যাটটা ছিল যে হচ্ছে ভূমির উপর যদি এরকম র্যান্ডমভাবে ধরো এখানে একটা হচ্ছে এরকম ইটের টুকরা পড়ে আছে, এখানে একটা পড়ে আছে, এরকমভাবে হয়তো ছিল, ঠিক আছে। তো তুমি কি করছো, এই যে এটা ছিল প্রথম ইট বা ব্লক, এটার উপর তুমি হচ্ছে এটাকে নিয়ে আসছো, তারপর হচ্ছে গিয়ে 2টা হয়েছে, তারপর এটার উপর এটা নিয়ে আসছো, তারপরে ফাইনালি এরকমভাবে নিয়ে আসছো। তাই তো ব্যাপারটা ছিল, তাই না? যে একটার পর একটা ইট তুলে সাজানো, একটার পর একটা ইট তুলে সাজানো। এই যে এটা আর কি এখানে নিয়ে আসছি, ওকে। তাহলে একটার পর একটা ইট তুলে সাজানো। এখন তোমাকে বলছে স্তম্ভটিকে, এরকম স্তম্ভ তৈরি করা হয়েছে। এখন বলছে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত রাখতে এবং হচ্ছে গিয়ে উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরি করতে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ দেখাও, ঠিক আছে। মানে তুমি তো হচ্ছে এরকমভাবে যদি ব্লক তৈরি করো তাহলে তোমার কি পরিমাণ কাজ করতে হবে, আর তুমি যদি এই যে ব্লকটা যে এরকমভাবে আমরা তৈরি করছি, এটাকে যদি আমরা এরকমভাবে খাড়া না রেখে, মানে এটা তো একদম টোটালি হচ্ছে গিয়ে খাড়া হয়ে আছে, ঠিক আছে, এরকমভাবে না রেখে আমরা যদি এই যে এরকমভাবে, এই যে এরকমভাবে, হ্যাঁ ওইটা আমি অন্য কালার দিয়ে অঙ্কন করি, এটা আমি নতুন পেজে অঙ্কন করব, আপাতত জাস্ট তোমাদের দেখানোর জন্য আর কি দেখাচ্ছি। এই ব্লকটাকে যদি আমরা এরকমভাবে হচ্ছে গিয়ে কী করতাম, জাস্ট এই যে এরকমভাবে হেলে থাকে, তাইলে কি পরিমাণ কাজ করতে হইতো, এই দুইটাই তোমাকে নির্ণয় করতে বলছে। একটা তো আমাদের স্তম্ভ তৈরি করতে, আর এই স্তম্ভটাকে তৈরি করে, ঠিক আছে, ধরো ভূমির উপর আমি হচ্ছে যে এরকম পরপর সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে আমি ব্লক এরকম স্তম্ভটা তৈরি করলাম, তারপর এটাকে আমি হচ্ছে এরকমভাবে কী করলাম, এই যে এরকমভাবে হেলে যেন থাকে এটা করলাম। তো দুই ক্ষেত্রে কাজের পরিমাণটা কেমন হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে হচ্ছে প্রথমে আমরা দেখি স্তম্ভ তৈরিতে কী পরিমাণ কাজ করতে হবে। তাহলে স্তম্ভ তৈরিতে কাজ, প্রথমত আমরা হচ্ছে গিয়ে স্তম্ভ তৈরিতে কাজের মানটা নির্ণয় করব। স্তম্ভ, ব্লককে পরপর স্তম্ভ তৈরি করা হলো, ওকে। তাহলে স্তম্ভ তৈরিতে কাজের জন্য আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দেবো, কারণ গত ক্লাসে হচ্ছে আমরা সূত্র ভালো করে পড়ে আসছি যে আমরা হচ্ছে কি 2টা সূত্র প্রয়োগ করতে পারি। সূত্র আসলে একটাই, তো হচ্ছে আমরা বেশ কয়টা সিস্টেমে করতে পারি। একটা হচ্ছে গিয়ে প্রত্যেকটার জন্য কাজের পরিমাণ নির্ণয় করা, প্রথমটার জন্য কাজের পরিমাণ 0, পরেরটা হচ্ছে mgh, পরেরটা হচ্ছে mg2s, পরেরটা হচ্ছে কি mg3s, মানে যত নাম্বার এটা আমি তুলবো তার থেকে একটা কম এস, ঠিক আছে। তো এরকমভাবে করলে তো একটু সময় লাগবে বেশি, কারণ প্রতিটার জন্য আমাদের কাজের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা যে সূত্রটা পড়ছিলাম সেটা হচ্ছে গিয়ে nc2 mgs,
ঠিক আছে, NC2-কে আমরা ভেঙে এরকমভাবে লিখতে পারি n ইন্টু n-1/2। NC2 কেন আমরা এখানে লিখি না, কারণ হচ্ছে কি আমরা ওই টার্মটা বেশি আমরা গণিতে ইউজ করি। তো তোমরা জাস্ট এরকমভাবে লিখলে আর কি এটা ফিজিক্সের সাথে যায় বেশি, ওইটাও যায়, তবে এটার কি হচ্ছে তোমার মনে হয় না আমরা আসলে ফিজিক্স পড়তেছি। ঠিক আছে, তো n ইন্টু n-1, এটা জাস্ট কথার কথা, n ইন্টু n-1/2, তারপর হচ্ছে mgh। আর এখানে mgh ছিল আমাদের প্রতিটা ইটের ভর, এখানে কিন্তু আমাদের হচ্ছে কি টোটাল ভর না, প্রতিটা ইটের ভর। এখানে হচ্ছে কি m যেটা এটা হচ্ছে প্রতিটা ইটের ভর, h যেটা এটা কিন্তু প্রতিটা ইটের উচ্চতা। ঠিক আছে, প্রতিটা ইটের উচ্চতা, কিন্তু এখানে বারকেন্দ্র বা ওইরকম আর কোনো কিছুই আসতেছে না, আমাদের সূত্রটা প্রমাণই হয়েছিল এরকম, তাই না? তাহলে আমাদের ইট কয়টা তুলতেছি বলো তো, 4টা। তাহলে 4 ইন্টু 4 মাইনাস 1 মানে 3, তাহলে 4 ইন্টু 3 নিচে হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে m মানে প্রতিটার ভর হচ্ছে 250 কেজি, 250 কেজি ইন্টু জি এর মান হচ্ছে তোমার 9.8। আর এইচটা কিন্তু আমাদের একটু নির্ণয় করতে হবে, কারণ ব্লকের যে আয়তন, এখানে হচ্ছে কি গণকাকৃতির ব্লকগুলো আর কি, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সেম। তো হচ্ছে গিয়ে তোমাকে বলছে যে টোটাল যে আয়তনটা হচ্ছে তোমার, আয়তনটা হচ্ছে কি ভলিউম যেটা, এটা হচ্ছে 0.125 মিটার কিউব। তাহলে আমাদের এখান থেকে যদি উচ্চতাটা বের করি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এখানে সবই সেম, তো আমি যদি উচ্চতাটা বের করি, তাহলে আমরা হচ্ছে কি বলতো, এরকম গণকাকৃতির বস্তুর আয়তনের সূত্র কি, a কিউব। ঠিক আছে, মানে হচ্ছে বাহু কিউব। ঠিক আছে, তাহলে বাহু কিউবের মান মানে a কিউবের মানটাই হচ্ছে তোমার কি 0.125, 0.125। সুতরাং আমি যদি বলি এখানে এর মান কত, এর মান হবে 0.5 হওয়ার কথা। তো তারপর আমি একটু নির্ণয় করে দেখি, 0.125, 0.5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে প্রতিটা যে উচ্চতা এটা হচ্ছে 0.5, তাহলে এখানে বসিয়ে দাও 0.5। তো এটাকে তুমি ক্যালকুলেশন করলেই তুমি আসলে হচ্ছে কি এখানে রেজাল্ট পেয়ে যাবা যে স্তম্ভ তৈরিতে কাজের পরিমাণ কত। তাহলে স্তম্ভ তৈরিতে কাজের পরিমাণ হচ্ছে 6 ইন্টু 250 ইন্টু 9.8 ইন্টু 0.5। ওকে, তাহলে হচ্ছে 7350। তাহলে এখানে তোমার কাজের পরিমাণ 7350 জুল। ঠিক আছে, এটা তোমরা অলরেডি পারার কথা, কারণ গতকালকে আমরা এরকম মেথ করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ গেল যে স্তম্ভ তৈরিতে আমার কাজ, আমি যদি এরকমভাবে স্তম্ভ তৈরি করি তাহলে স্তম্ভ তৈরিতে কাজটা কত হবে সেটা আমরা হচ্ছে নির্ণয় করলাম। তো তোমাকে এখানে কম্পেয়ার করতে বলছে আরেকটা ব্যাপার, যে স্তম্ভটিকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, ঠিক আছে, স্তম্ভটিকে তুমি যদি অনুভূমিকের সাথে এরকম 30 ডিগ্রি কোণে আনত রাখতে চাও, ঠিক আছে, তাহলে কি পরিমাণ কাজ করতে হবে সেটাও তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো, আমরা এই স্তম্ভটা, আমি নতুন পেজে চলে যাই, এই যে স্তম্ভটা আমি যদি এরকমভাবে চেষ্টা করি এটা যাতে জাস্ট এরকমভাবে হেলানো অবস্থায় থাকে, 30 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে, তাহলে আমি কি করব, আমি কি স্তম্ভটাকে প্রথমে মাটিতে বানাবো না, মানে ইটগুলোকে প্রথমে কি করব, আগে এই ভূমির উপর এরকমভাবে জোড়া লাগাবো, লাগিয়ে তারপর হচ্ছে যে 30 ডিগ্রি কোণে আমরা বেশ কয়েকজন ধরে এরকম 30 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় রাখবো। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আগে স্তম্ভ বানাতে হবে না, আগে আমরা এই যে ইটগুলো যে ছিল ইটগুলোকে আমরা ভূমির উপর জোড়া লাগিয়ে ফেলবো। ধরো এটাই হচ্ছে আমাদের 4টা ইটের টুকরা ছিল, 4টা। ঠিক আছে, ওকে। তো ভূমির উপর আমি প্রথমে কি করলাম, এরকম স্তম্ভটা বানালাম, এই যে এখানে হচ্ছে হলুদ যে অংশটা, এটা ধর হচ্ছে আমি সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে ফেললাম। লাগানোর পরে এটাকে জাস্ট আমি কি করব, খাড়া করে ফেলবো। এখন এটাকে যদি আমি খাড়া করতে চাই, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার ঘটনাটা কি হবে, এটাকে অন্য কালার দিয়ে আঁকি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তোমরা ভালো করে দেখো, এই তো এই যে 4টা যে ইট ছিল, এই যে 4টা ইট। তাহলে খেয়াল করো, আমি যদি হচ্ছে এরকমভাবে স্তম্ভটাকে প্রথমে ইটগুলাকে এরকমভাবে জোড়া লাগিয়ে ভূমির উপর স্তম্ভটা তৈরি করি, করার পরে তাকে যদি আমি কি করি, এরকম 30 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় রাখি, যেখানে যে কোণটুকু, এই কোণটুকু হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে দেখো আমার এখানে ঘটনাটা কি হচ্ছে। তাহলে শুরুতে যখন আমি ভূমির উপর ব্লকটা তৈরি করলাম, ঠিক আছে, শুরুতে যখন আমি ভূমির উপর ব্লকটুকু তৈরি করলাম, তখন আমার এই তার যে বারকেন্দ্রটা কোথায় ছিল বলো তো, এখানে ছিল না বারকেন্দ্রটা। আমাদের হচ্ছে কি টোটাল যে দৈর্ঘ্যটা, যেহেতু 4টা ব্লক, মানে 4টা ব্লককে সাজিয়ে আমরা স্তম্ভটা তৈরি করছি, আমরা দেখছিলাম যে প্রতিটার
দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 0.5 মিটার করে। তাহলে 4টা মিলে হচ্ছে 2 মিটার, মানে টোটাল এই যে এতটুকু, এটা হচ্ছে তোমার 2 মিটার। তাইলে এই অংশ থেকে, এই যে এই প্রান্ত থেকে তার যে বার কেন্দ্রটা, এটা হচ্ছে তোমার 1 মিটার দূরে আছে, 1 মিটার দূরে আছে। আর এটা কতটুকু, ভূমি থেকে কতটুকু উচ্চতায় আছে বলো তো? যেহেতু এটা আমরা দেখতেছি উচ্চতার অর্ধেক অংশ, তাহলে 0.5-এর 2 ভাগ হচ্ছে 2, মানে 0.25। এই অংশটুকু বলো ক্লিয়ার হয়েছে কিনা? যে আমি যখন হচ্ছে দেখলাম যে শুরুতে আমি যখন ভূমির উপর এরকম 4টা ব্লক জোড়া লাগিয়ে, সিমেন্ট দিয়ে জোড়া লাগিয়ে আমি স্তম্ভটুকু তৈরি করলাম ভূমির উপর, তখন আমরা দেখতেছি এর যে বার কেন্দ্রটা, এই বার কেন্দ্রটা আমাদের এই প্রান্ত থেকে, ঠিক আছে, এই প্রান্ত থেকে কতটুকু দূরে আছে? 1 মিটার দূরে আছে, কারণ টোটাল জোড়া লাগিয়ে হয়েছে 2 মিটার। আমরা জানি বার কেন্দ্র থাকে ঠিক মাঝ বরাবর। তাইলে আমাদের ওই যে স্তম্ভটুকু, এই স্তম্ভটুকুর এই প্রান্ত থেকে আছে কত? 1 মিটার দূরে। আর এই ভূমি থেকে আছে কতটুকু উচ্চতায়? 0.25 মিটার উচ্চতায়। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এখন আমি যখন স্তম্ভটুকুকে এরকম 3 ডিগ্রি কোণে কী করে ফেললাম, হেলানো অবস্থায় রাখলাম, তখন তার বার কেন্দ্রটা কোথায় আছে বলো তো? এখন তার বার কেন্দ্রটা কিন্তু এই যে এইখানে আছে, ঠিক আছে, তার বার কেন্দ্রটা আছে এই বরাবর। তাহলে এই বরাবর যদি থাকে, তাহলে এখন আমার লাগবে ফাইনালি তার বার কেন্দ্রটা কতটুকু উচ্চতায় আছে এখন। ঠিক আছে, আমরা জানি হচ্ছে কি, আমি যদি এমজিএস হিসাব করতে চাই, তাহলে বার কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, অ্যাকচুয়ালি আমার এই ঘটনাটা লাগবে, বার কেন্দ্রের সরণ। তার মানে হচ্ছে কি, শুরুতে ভূমি থেকে বার কেন্দ্রের উচ্চতা ছিল 0.25, আর এখন আমরা দেখতেছি বার কেন্দ্রটা এই ভূমি থেকে এতটুকু উচ্চতায় আছে। ঠিক আছে, ভূমি থেকে এখন কতটুকু উচ্চতায় আছে? এই যে গোলাপি যে অংশটুকু, এই অংশটুকু উচ্চতায় আছে। এখন আমি যদি এই উচ্চতাটাকে বের করে ফেলতে পারি, তাইলে তো আমি বের করে ফেলতে পারবো সরণ অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে, কারণ আদিতে ছিল 0.25 মিটার উচ্চতায়, আর ফাইনালি এটা যে আমি বের করে ফেলি, তাহলে দুইটার বিগফলই আমাদের হচ্ছে গিয়ে কি, বার কেন্দ্রের সরণ, মানে অ্যাকচুয়ালি এতটুকু আর কি, অ্যাকচুয়ালি এতটুকু। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে কি, এটা বের করার জন্য আগে আমার এই উচ্চতাটুকু বের করতে হবে। তাহলে এটা আমি কীভাবে বের করব, খেয়াল করো। আমি যদি এই অংশটা চিন্তা করি, দেখো স্তম্ভের শেষ প্রান্ত থেকে বার কেন্দ্রটা ছিল 1 মিটার ভিতরের সাইডে, তাহলে এই বরাবর যদি আমি চিন্তা করি এখন, এই বরাবর, তাহলে এটাও কতটুকু হবে? অবশ্যই 1 মিটার। ঠিক আছে, মানে এই প্রান্ত থেকে আমার যে স্তম্ভের বার কেন্দ্রটা হচ্ছে গিয়ে কি, এই যে এই বরাবর, মানে হেলানো অবস্থায়, হেলানো তল বরাবর 1 মিটার উপরে, মানে হেলানো তল বরাবর কিন্তু 1 মিটার, খাড়া কিন্তু 1 মিটার না। ঠিক আছে, তো আমি যদি এই যে আমার এই গোলাপি অংশটা কিন্তু বের করে লাগবে আপাতত। তাইলে আমি যদি, হ্যাঁ খেয়াল করো, আর এটা কতটুকু বলো তো? হ্যাঁ, তাহলে দেখো তুমি দাপে দাপে করতে পারবো ব্যাপারটা, আমি এটা লাল কালার দিয়ে আঁকি তাহলে তোমাদের জন্য। ওকে, তাহলে আমি যদি এটা আমি দেখতেছি হচ্ছে কি 1 মিটার, আর এই যে এতটুকু, এটা কিন্তু হচ্ছে কি 0.25, কারণ টোটাল হচ্ছে এটার উচ্চতা ছিল হচ্ছে কি 0.5, তো এটার হাফ হচ্ছে কি এটা 0.25। তো আমি এখান থেকে যদি এই অংশটা এখন নির্ণয় করে ফেলতে পারবো না সমকোণী ত্রিভুজের সূত্র থেকে, কারণ এটা তো 30 ডিগ্রি, কারণ এটাও যত কোণ, এটাও অবশ্যই কী কোণ হবে? সেম কোণেই হবে। তাহলে এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, এটাও তোমার 30 ডিগ্রি হবে। তাহলে এই 30 ডিগ্রি থেকে আমি এটা জানি 0.25, তার মানে আমি এই যে লাল অংশটুকু এটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা লাল অংশটুকু দেখি এখানে কত হয়। তাহলে এটা আমি যদি সাইন থিটার সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাবো। তো সাইন থিটা হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে এটা, যেটা লম্ব, এই যে নীল যে অংশটুকু, এটা হচ্ছে তোমার লম্ব। এই লম্বটা হচ্ছে কি 0.25, আর অতিভুজটুকু আমরা নির্ণয় করবো, মানে এই যে লাল অংশটুকু এটা নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে এটা নির্ণয় করলে আমি এটাকে লিখলাম অতিভুজ ও। তাহলে হচ্ছে কি বলতো, আমাদের ওই সাইন 30 ডিগ্রি যেটা, এটার মান কত? হাফ। তাহলে হাফ সমান 0.25 বাই অতিভুজ। তাহলে অতিভুজ সমান হচ্ছে কি তোমার 0.5। ঠিক আছে, আমরা এখান থেকে অতিভুজটা বের করে ফেললাম 0.5। তার মানে এই যে লাল যে অংশটুকু, এই অংশটুকু তোমার 0.5, আর এই যে সবুজ যে অংশটুকু, এই পুরাটা হচ্ছে 1। তার মানে আমি যদি বলি এই টোটালটা, ঠিক আছে, এই টোটালটুকু হচ্ছে তোমার তাহলে 1.5, কারণ সবুজ যে অংশটুকু সেটা ছিল 1, আর আমরা লাল যে অংশটুকু বের করলাম এটা হচ্ছে কি 0.5। তার মানে আমরা হচ্ছে এখন যদি এই বড় ত্রিভুজটার কথা চিন্তা করি, এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এই ত্রিভুজটা,
আমাদের তো এই ত্রিভুজের লম্বটা কিন্তু লাগবে, এই যে এই উচ্চতাটুকু লাগবে আর কি। ঠিক আছে, তাহলে আমার যেহেতু বড় ত্রিভুজটার লম্ব লাগবে, তাহলে আমি বড় ত্রিভুজটার অতিভুজ আমি জানি, এই যে অতিভুজ। ঠিক আছে, এটা আমরা পাইছি 1.5 টোটাল যোগ করে। আর এখন আমাদের হচ্ছে কি এটা লাগবে, আর এটা আমাদের 30 ডিগ্রি, এটা আমাদের জানা আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন কাজ হয়ে গেছে, মানে মোটামুটি কাজ কমপ্লিট। তাহলে এখন আমরা কি করব, বড় ত্রিভুজটার জন্য, বড় ত্রিভুজের জন্য, বড় ত্রিভুজের জন্য জন্য sin 30 ডিগ্রি সমান, sin 30 ডিগ্রি সমান তোমার লম্ব বাই অতিভুজ। তাহলে এখন কিন্তু আমাদের লম্ব বের করতে হবে। তোমরা কিন্তু এটা একসাথেই করে ফেলতে পারতো, আমি একদম বেয়ে করে দেখাচ্ছি, পরে একসাথে করলে কীভাবে করতে সেটা আমি বলে দিচ্ছি। লম্ব বাই অতিভুজ, আমরা দেখলাম অতিভুজ হচ্ছে গিয়ে 1.5। ঠিক আছে, 1.5। তাহলে আমাদের এখানে হচ্ছে লম্বটা কত হবে, 1.5 এর অর্ধেক, কারণ sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে 1.5 ভাগ হচ্ছে 2, মানে তোমার 3/4 বা 0.75। সুতরাং L ইকুয়াল 0.75 মিটার। ঠিক আছে, বলো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে আমরা দেখলাম এই গোলাপি যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে তোমার 0.75, আর এটা যে ছিল শুরুতে যে বারকেন্দ্রটা ছিল ভূমি থেকে, এটা ছিল 0.25 মিটার উচ্চতায়। তার মানে আমাদের বারকেন্দ্রের সরণ অ্যাকচুয়ালি কতটুকু হয়েছে, বারকেন্দ্রের সরণ হয়েছে অ্যাকচুয়ালি, সুতরাং বারকেন্দ্রের সরণ যেটা এইচ। ঠিক আছে, তাহলে এইচ হচ্ছে গিয়ে 0.75 মাইনাস 0.25, সুতরাং এইচ ইকুয়াল তোমার 0.5 মিটার। তার মানে আমরা বারকেন্দ্রের সরণ পেয়ে গেছি। তো বারকেন্দ্রের সরণ যেহেতু পেয়ে গেছি, এখন আমি যদি বলি যে কাজের পরিমাণ তাহলে কত, সুতরাং কাজের পরিমাণটা হচ্ছে তোমার, সুতরাং ডাব্লিউ ইকুয়াল তোমার mgh। এখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিটা ব্লকের এম বসালে হবে না, কারণ দেখো ব্লক তৈরি করে প্রতিটা ব্লক এরকমভাবে ছিল আমার 4টা ব্লক দিয়ে আমি স্তম্ভ তৈরি করে স্তম্ভটাকে একসাথে তুলছি। আমি কিন্তু ব্লক জোড়া লাগায় স্তম্ভটাকে একসাথে তুলছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি যদি এখানে এম এর ব্যাপারটা চিন্তা করি, তাহলে যেহেতু পুরা স্তম্ভটাকে আমি একসাথে তুলছি, তাহলে পুরা স্তম্ভের ভর কিন্তু আমার লাগবে। তাহলে পুরা স্তম্ভের ভর কত, যেহেতু 4টা ব্লক দিয়ে আমি স্তম্ভ তৈরি করছি আর প্রতিটার ভর ছিল 250 কেজি, তাহলে পুরা স্তম্ভের ভর হচ্ছে গিয়ে 4 × 250 বা একসাথে 1000ও বলতে পারো, ইন্টু 9.8 ইন্টু আমাদের ভরকেন্দ্র যে সরণটা হয়েছে সেটা হচ্ছে 0.5। ঠিক আছে, তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে 500 × 9.8। ঠিক আছে, তার মানে 4900 জুল। 4900 জুল। তোমরা সবাই বলো পুরো যে ব্যাপারটা এটা ক্লিয়ার হয়েছে কিনা। অবশ্যই কিন্তু আমাদের কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার হওয়া লাগবে, না হলে কিন্তু আমরা পরীক্ষার হলে আটকে যাব। ঠিক আছে, ধাপে ধাপে চিন্তা করো যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আমাদের এখানে মেইন কাজটুকু হচ্ছে কি যে এই উচ্চতাটুকু নির্ণয় করা। তো তোমাদের যদি জ্যামিতির উপর ভালো প্র্যাকটিস থাকে, দক্ষতা থাকে, তাহলে এটা কিন্তু আগে যদি কোনোদিন নাও করো তারপরে এই উচ্চতা নির্ণয় করে ফেলতে পারবা। আমি এটা ভেঙে 2বারে দেখাইছি যে sin 30 ডিগ্রি দিয়ে আগে হচ্ছে এটা নির্ণয় করছি, তারপর sin 30 ডিগ্রি দিয়ে আবার হচ্ছে কি লম্ব নির্ণয় করছি। তুমি এই 2 ধাপে না করে 1 ধাপে কিন্তু করতে পারতা, তো সেই ক্ষেত্রেও কোনো ম্যাটার ছিল না। মানে দেখো 2 ক্ষেত্রে কিন্তু sin 30 ডিগ্রি, তার মানে আমরা এখানে বলতে পারি যে sin 30 ডিগ্রি সমান এই sin 30 ডিগ্রি। তার মানে তুমি ইচ্ছা করলে এটা লিখতে পারতা 0.25 বাই অতিভুজ সমান লম্ব বাই 1.5। তো মান বসিয়ে তুমি কাজ করে ফেলতে পারতা, বা 1.5টা হয়তো আমরা যোগ করে নির্ণয় করছি। এটা কিন্তু অতিভুজেরও, এটা কিন্তু 0 না, অতিভুজেরও। ঠিক আছে, ওকে। তো যাই হোক, তোমার যদি 1 ধাপে না হয় 2 ধাপে করলা, কোনো ম্যাটার না। ওকে, তাহলে দেখো আশা করি এই ব্যাপারটা এখন ক্লিয়ার হয়েছে। তাহলে আমাদের এইটাই ছিল মূলত এখানে কাজের তুলনামূলক গাণিতিক বিশ্লেষণ। তো আমরা দেখলাম এই ক্ষেত্রে কাজ হয়েছে 7350, আর এই ক্ষেত্রে আমাদের কাজ হয়েছে 4900, মানে কিছুটা কম কাজ হয়েছে। তো আসলে এটা তো কমেই হওয়ার কথা, কারণ আমি হচ্ছে একদম যদি টোটালি খাড়া করি তাহলে অবশ্যই আমার কাজ বেশি করতে হইতো। ওকে, তাহলে দেখো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে তোমাদের হোমওয়ার্ক, এটা আমি আর একদমই হচ্ছে গিয়ে করে দেবো না, কারণ মাত্রই আমরা হচ্ছে এটা করলাম। যদি আমি একটা একটা করে তুলি, এরকম একটার পর একটা করে তুলি, তাহলে কীভাবে কাজের সূত্র প্রয়োগ করে আমাদের হচ্ছে কাজের পরিমাণ নির্ণয় করতে হয়, আর আমি যদি এরকমভাবে হচ্ছে কি হেলানো অবস্থা থেকে তুলি, তাহলে আমাদের কাজের পরিমাণটা কত। তো এখানে সেম কোয়েশ্চেনটাই তোমাকে বলছে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো গণকের ভর, গণক বলতে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সেম, 25 কেজি। এরূপ 5টি গণককে একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করা হলো।
অন্যদিকে অনুরূপ আরও 5টি ব্লককে ভূমিতে পাশাপাশি সংযুক্ত করে স্তম্ভটিকে খাড়া করা হলো। তোমাকে বলছে স্তম্ভ তৈরিতে কোন উপায়টি অধিক গ্রহণযোগ্য। তার মানে হচ্ছে গিয়ে এখানে দুইটা ধাপে কাজটা করা হয়েছে, মানে দুইজনে দুইভাবে আর কি করছে। একজনে করছে কি, এই যে একটার পর একটা তুলছে, একটা ভূমির উপর ছিল, আরেকটাকে মানে একটা আরেকটার উপর তুলছে, তারপর 3 নাম্বারটা এই দুইটার উপর তুলছে, তারপর 4 নাম্বারটা 3টার উপর তুলছে, এরকমভাবে। তো এরকমভাবে করলে আমরা বলছিলাম যে কাজের পরিমাণ NC/mgh, ঠিক আছে। আর তুমি যদি এরকমভাবে প্রথমে জোড়া লাগিয়ে ফেলো, জোড়া লাগিয়ে হচ্ছে গিয়ে তুলো, তাহলে আমি দেখাই যে জোড়া লাগালে শুরুতে ভরকেন্দ্রটা কোথায় ছিল, এই যে এখানে ছিল। তো যখন জোড়া লাগাইছো, লাগানোর পরে একসাথে তুলছো, তখন বারকেন্দ্রটা কোথায় সরে গেছে, এই যে এখানে সরে গেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাইলে শুরুতে যে তার বারকেন্দ্রটা, এটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় ছিল, এই যে এতটুকু উচ্চতায় ছিল, 50-এর অর্ধেক মানে 25। ফাইনালি কোথায় উঠে গেছে, বারকেন্দ্রটা কোথায় উঠে গেছে, এই পর্যন্ত উঠে গেছে না, এটা এখন ফাইনালি। তাহলে এটা বলো তো কত, এটা হচ্ছে কি, যেহেতু প্রতিটা ইটের বা গণকের বাহু হচ্ছে 50, তাহলে এটা 50, এটা 50, টোটাল হচ্ছে কি 100, এটা হচ্ছে গিয়ে 50-এর অর্ধেক মানে 125। তাহলে শুরুতে হচ্ছে তোমার বারকেন্দ্র ছিল 25, ভূমি থেকে 25 সেন্টিমিটার উচ্চতায়, ফাইনালি চলে গেছে 125 সেন্টিমিটার উচ্চতায়। তাহলে আমি যদি বলি বারকেন্দ্রের সরণ কত, তাহলে 125 - 25 মানে 100 সেন্টিমিটার, ঠিক আছে, বা 1 মিটার বা 1 মিটার। তাহলে তুমি হচ্ছে গিয়ে বারকেন্দ্রের সরণটা আগে এখানে নির্ণয় করে ফেলবা। তবে তুমি যদি 4টাকে জোড়া লাগিয়ে একসাথে তুলো, তাহলে কিন্তু এম বলতে কিন্তু কি 5টার গুণফল, ঠিক আছে, টোটাল আর কি, যে 5টা যে এখানে ব্লক, 5টা ব্লকের টোটাল বল, ঠিক আছে। কারণ প্রতিটা হচ্ছে 25 কেজি, তাহলে 5টা হচ্ছে 125 কেজি। তখন কিন্তু তোমার হচ্ছে কি, যদি MGH করো, MGH তুমি যদি করো, তাহলে এম হচ্ছে গিয়ে কিন্তু 125 কেজি বসাতে হবে। কারণ তুমি যে এইচটা এখানে বসাচ্ছ, এটা কিন্তু এই যে স্তম্ভ তৈরি করে একসাথে তুলছো, মানে যে হেলানো হেলানো অবস্থায় পড়ে থাকা বস্তুকে খাড়া করার মতো, মানে টাইপ অনের মতো হয়ে গেছে ব্যাপারটা, ঠিক আছে। তাহলে তুমি যদি একটা একটা করে তুলো, তাহলে মানে ওই সূত্রটা আর কি, n × n-1 n/2mgh। এই mgh কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, এই mgh এম হচ্ছে প্রতিটার বর, আর এইচ হচ্ছে গিয়ে প্রতিটার উচ্চতা, ঠিক আছে, প্রতিটা ইটের বর, প্রতিটা ইটের উচ্চতা। আর তুমি যদি একসাথে স্তম্ভটাকে ভূমিতে বানিয়ে একসাথে কারা করো, তখন যে MGH, এই MGH কিন্তু কোনো n × n-1/2 এরকম টাইপের কোনো কিছু নেই, কারণ তুমি একটা একটা করে তুলো নাই, ওই সিরিজও হয় নাই, ওই যুগও হচ্ছে করতে হবে না। এখানে তোমার কাজের পরিমাণ সরাসরি সূত্র MGH। এইখানে এম বলতে হচ্ছে কি, যেহেতু সবটুকুকে একসাথে তুলতেছো, তাহলে হচ্ছে টোটাল বর, আর এখানে এইচ বলতে হচ্ছে তোমার টোটাল হচ্ছে কি বরকেন্দ্রের সরণ, ঠিক আছে, বা বারকেন্দ্রের সরণ। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তো আমি তোমাদের ব্যাখ্যাটা একটু বলে দিই, যেটা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে তোমাকে যে কথাটা বলছে যে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো যে কোনটি অধিক গ্রহণযোগ্য। তো এটা তুমি যদি ম্যাথটুকু করো, তাহলে দেখবা এখানেও যে কাজ হয়, তো এখানে কাজের পরিমাণ যদি ডাব্লিউ হয়, তাহলে এখানেও কাজের পরিমাণ ডাব্লিউ, মানে কাজের পরিমাণ সেম। এখানে 1000 জুল হলেও এখানে হচ্ছে গিয়ে কি 1000 জুলেই, ঠিক আছে, কারণ তুমি ঘুরে ফিরে একই টাইপের কাজটা করতেছো, বা হচ্ছে কি একই আউটপুট তুমি দিতেছো। তো কাজের পরিমাণ সেম, কিন্তু কোনটা অধিক গ্রহণযোগ্য, তুমি যদি একটা একটা করে তোলো, তাহলে অবশ্যই তোমার জন্য হচ্ছে কি একটু সুবিধা হবে, কারণ কষ্টটা একসাথে করতে হয় না, ঠিক আছে। আর তুমি যদি এই 5টাকে একসাথে জোড়া লাগিয়ে একসাথে তুলতে চেষ্টা করো, তখন তো 125 কেজি হয়ে যাবে, বা আরও বেশি হবে, আরও বেশি ইট থাকলে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার একটা যন্ত্রের প্রয়োজন হবে, বা হচ্ছে আরও মানুষজনের প্রয়োজন হবে। তো এটা আসলে কোনটা অধিক গ্রহণযোগ্য, এটা ডিপেন্ড, এটার কোনো মানে সঠিক অ্যান্সার নেই। এটা হচ্ছে কি, তোমার যদি কোনো যন্ত্র থাকে বা অতিরিক্ত জনসংখ্যা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি তোমার ওই একসাথে করে ফেলাটা বেটার, একসাথে কাজটা হয়ে গেল। আর তোমার যদি হচ্ছে কি কোনো যন্ত্র না থাকে, এক্সট্রা কোনো হচ্ছে গিয়ে কি মানুষজন না থাকে, তো সেই ক্ষেত্রে তুমি নিজে নিজে কাজটা করবা, তো সেই ক্ষেত্রে তো তুমি একসাথে অনেক শক্তি প্রয়োগ করতে পারবা না। তো তুমি কি করলা, একটা একটা করে তোলা। তো এটা তুমি বলবা যে তুমি যদি নিজে কাজটা করো, তাহলে একটা একটা করে তোলা সুবিধাজনক, ঠিক আছে। তো আর কি ব্যাপারটা, এইগুলো হচ্ছে ব্যাখ্যা, মানে তোমার হচ্ছে কি এই কাজের পরিমাণ যে দুই ক্ষেত্রেই সেম, এটা ঠিকঠাকভাবে নির্ণয় করলেই হয়েছে, ঠিক আছে। আর ব্যাখ্যা তুমি নিজের মতো করে দিবা, বিশ্লেষণ এইগুলো ম্যাটার না, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা আজকের টপিকে এখন চলে যাই। তো আজকে হচ্ছে আমাদের প্রথম যে টাইপটা পড়বো, সেটা হচ্ছে আকাশে মেঘ জমা হওয়া। তো আকাশে মেঘ জমা হওয়া এটা নতুন কোনো টাইপ না, এটা হচ্ছে কি আমাদের অলরেডি পড়ে আসা টাইপ। এটা হচ্ছে ভূমি, ভূমি থেকে আমরা হচ্ছে কি ইদানিং দেখো বৃষ্টি কিন্তু অফ হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না। তো এই ভূমির বিভিন্ন জলাশয় যে আছে, পুকুর, নদী, খাল, বিল, ঠিক আছে, এখান থেকে কিন্তু পানি বাষ্পীভূত হয়ে কি ওঠে, উপরে ওঠে, ঠিক আছে, বাষ্পীভূত হয়ে উপরে ওঠে। তো তারপর হচ্ছে কি এটা এক সময় আবার ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে
এই আর্থ সারফেসে নেমে আসে। তো তোমাকে যখন বলা হয়েছে যে আকাশে মেঘ জমা হওয়া, তোমাকে কোয়েশ্চেনটা এরকমভাবে দেওয়া থাকে মেইনলি যে ভূপৃষ্ঠে এত পরিমাণ বৃষ্টি হইলে এই বৃষ্টিটা হওয়ার জন্য কিন্তু যে পানিটা আমাদের নেমে আসছে, আমরা যেটাকে পানি আকারে দেখতেছি, এটা কিন্তু এক সময় এই পানিটা আমাদের আর্থ সারফেসে ছিল, হয়তো কোনো একটা পুকুরে ছিল, কোনো একটা নদীতে ছিল। তো এই পানিটা আগে হচ্ছে গিয়ে কি উপরে উঠে গেছে, বাষ্পীভূত হয়ে উপরে উঠে গেছে, বা হচ্ছে গাছের মাধ্যমে হচ্ছে গিয়ে কি উপরে উঠছে। তো এই উপরে ওঠার জন্য কিন্তু অবশ্যই কি একটা কাজ হয়েছে, মানে একটা বিয় শক্তি কি জমা হয়েছে না ওই পানিতে। ধরো 1 লিটার পানি ছিল আমার ভূমিতে, 1 লিটার বা 1 কেজি পানি আমার ছিল হচ্ছে ভূমিতে। তো এই পানিটাকে আমি হচ্ছে গিয়ে কি ভূমি থেকে 10 মিটার উপরে তুলে ফেলছি। ঠিক আছে, তার মানে এখন আমরা যদি বলি এখানে কি পরিমাণ তোমার কাজ করতে হয়েছে, তো আমরা এমজিএস দিয়ে এই কাজের পরিমাণটা নির্ণয় করতে পারি, যে এখানে কাজের পরিমাণ হচ্ছে গিয়ে এমজিএস। আর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পরিবর্তনশীল বল দ্বারা কাজ, কিন্তু আমাদের যেহেতু এই উচ্চতাটা অনেক অল্প, তো আমাদের পরিবর্তনশীল বল দ্বারা মানে হচ্ছে কি ওই যে মহাকর্ষ বল দ্বারা কাজ আমরা বলছি, বহিঃকর্ষ বল দ্বারা কাজ, ওইটা প্রয়োগ করতে হবে না, জাস্ট এমজিএস প্রয়োগ করলেই হবে। ঠিক আছে, তো এখানে এই পানিটা আমাদের যে উপরে উঠছে, এইটার জন্য আমাদের যে কাজের পরিমাণটা, সেটাই হচ্ছে কি আকাশে মেঘ জমা হওয়ার জন্য কাজের পরিমাণ। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা আসলে মানে তোমাদের টাইপটা একটু নতুন হতে পারে, কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু কি মোটেও নতুন না, কনসেপ্টটা জাস্ট আগের সূত্র W=mgh। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। ঠিক আছে, তো আমরা এখন এই ম্যাথটা সলভ করব। তো তোমরা হচ্ছে ম্যাথটা একটু খাতায় তুলে নাও, আমি হচ্ছে 30 সেকেন্ড পর আবার আসতেছি। ওকে, স্বাগতম আবারও। তোমাদের যদি এই ম্যাথটা তোলা হয়ে থাকে তাহলে চলো আমরা এটা সলভ করে ফেলি। তাহলে দেখো কোয়েশ্চেনটা কি বলছে, যে পৃথিবী থেকে 1.6 কিলোমিটার ঊর্ধ্বে, মানে উচ্চতা যেটা এটা হচ্ছে 1.6 কিলোমিটার ঊর্ধ্বে কিছু পরিমাণ মেঘ থেকে বৃষ্টিপাতের ফলে সমুদ্র পৃষ্ঠের লেভেলে উপস্থিত পৃথিবী পৃষ্ঠে 2.4 মিটার স্কোয়ার জায়গায় 1.25 সেন্টিমিটার গভীরতার জল জমে যায়। এই জলকে মেঘে তুলতে কত কার্য করতে হয়েছিল, মানে কত কাজ করতে হয়েছিল। তাহলে ধরো এই আর্থ সারফেসে যে বৃষ্টিটা হয়েছে, ধরো একটা হচ্ছে কি পুকুর টাইপের, ধরো এরকম একটা পুকুর টাইপের বা একটা জায়গা পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে। তো আমাদের হচ্ছে ওই জায়গাটা তো অবশ্যই 3D, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে। আমি তোমাদের এভাবে আর কি দেখাচ্ছি। তাহলে যে জায়গায় জল মানে বৃষ্টিটা এসে পড়ছে, ওই জায়গার ক্ষেত্রফল ছিল 2.4 মিটার স্কোয়ার। মানে এই যে জায়গাটা, এই জায়গাটার যে হচ্ছে গিয়ে এটা যেহেতু 3D, এখানে ওই অংশটা দেখা যাচ্ছে না, মানে হচ্ছে গিয়ে ওই এরিয়াটা 2.4 মিটার স্কোয়ার। মানে এতটুকু এরিয়া জুড়ে তোমার হচ্ছে গিয়ে কি বৃষ্টিপাতটা হয়েছে। আবার বৃষ্টিপাত হয়ে কিন্তু মানে বৃষ্টি জমতে জমতে মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে বৃষ্টি এই অংশটার একটা জলাশয় তৈরি করে ফেলছে। তো ওই জলাশয়টার যে গভীরতা, এই গভীরতাটা হচ্ছে তোমার 1.25 সেন্টিমিটার। এখানে উচ্চতাটা হয়ে গেছে 1.25 সেন্টিমিটার, মানে এত পরিমাণ হচ্ছে বৃষ্টি হয়েছে আর কি। তাহলে আমাদের প্রথমত লাগবে যে কত বড়ের পানি আসলে হচ্ছে এখানে জমা হয়েছে, কারণ যে পরিমাণ হচ্ছে পানি এখানে জমা হয়েছে তত পরিমাণ পানি কিন্তু যে উপর থেকে আর্থ সারফেসের উপর থেকে যে কতটুকু উচ্চতায় 1.6 কিলোমিটার উপর থেকে কিন্তু বৃষ্টিপাতটা হয়েছে। তাহলে হচ্ছে গিয়ে আমি যদি বলি যে পৃথিবীতে এসে এখন হচ্ছে গিয়ে যে এত কেজি পানি জমা হয়েছে, ঠিক আছে, তাহলে আমার পানির পরিমাণটা বের করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে কত উচ্চতায় ছিল সেই জিনিসটা তো আমাদের লাগবেই। মানে এখানে বরের ব্যাপারটা আমি এজন্য বলতেছি যে এখানে যত বর জমা হয়েছে, এই যে 1.6 কিলোমিটার উপরে 1.6 কিলোমিটার উপরে কিন্তু তত বরের পানি ছিল। আবার এই পানিটাই কিন্তু কোনো একটা সময় এই পৃথিবী থেকে বাষ্পাকারে উড়ে গেছিল। ঠিক আছে, তার মানে আমাদের পানির বরটা কেন লাগতেছে বুঝতে পারতেছ, কারণ যত বরের বৃষ্টিপাত হয়েছে তত বরেই কিন্তু এক সময় আর্থ সারফেস থেকে
বৃষ্টি আকারে উপরে উঠছিল, ঠিক আছে, যেটাকে আমরা জলীয় বাষ্প আকারে বলি, ঠিক আছে, বাষ্পীভূত হয়ে উঠছিল। তাহলে আমাদের এখানে পানির ভর লাগবে। তাহলে বরের সূত্র কি বলতো, 9টা একটা সূত্র পড়ছো, বর ইকুয়াল হচ্ছে গিয়ে তোমার ঘনত্ব ইন্টু ভলিউম, বা তোমরা ঘনত্বের সূত্রটা পড়ছো, ঘনত্ব ইকুয়াল ভর বাই আয়তন, তো এটাকে আমরা হচ্ছে সরাসরি এই ফর্মেটে লিখলাম। তাহলে এখানে ঘনত্ব, পানির যে ঘনত্ব, এটা যদি ঘনত্ব দেওয়া নাও থাকে, তাহলে পানির ঘনত্ব হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে পানির ঘনত্ব হচ্ছে তোমার 1000 ইন্টু কত ভলিউমের অংশ জুড়ে বৃষ্টিপাতটা হয়েছিল বলো তো, যে 2.4 মিটার স্কোয়ার ছিল এরিয়া, আর 1.25 সেন্টিমিটার ছিল তোমার কি গভীরতা, ঠিক আছে। তাহলে 1.25, এটাকে তুমি হচ্ছে 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে নিবা, কারণ এটা আমাদের মিটার এককে লাগবে। তাহলে 0.0125 এত মিটার গভীরতার জলাশয় তৈরি হয়েছিল। তাহলে আমি যদি বলি টোটাল কতটুকু ভলিউম, মানে কতটুকু ভলিউমে পানি জমা হয়েছিল, তাহলে টোটাল ভলিউম হচ্ছে গিয়ে কি আমাদের এরিয়া ইন্টু উচ্চতা, ঠিক আছে। তার মানে আমরা দেখলাম এরিয়া যেটা, ভলিউমের সূত্র কি বলতো, ভলিউমের সূত্র হচ্ছে এরিয়া ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এরিয়া, এই উচ্চতাটা কিন্তু এই যেখানে জলাশয়ের গভীরতা, এটা কিন্তু ওই যে কত উচ্চতা থেকে বৃষ্টি হয়েছিল এটা কিন্তু না, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এটাকে তুমি ইচ্ছা করলে এল বলতে পারো, এইচ না বলে এল বলতে পারো এই অঙ্কের জন্য, মানে যাতে উল্টাপাল্টা না লাগে, এল। ওকে, তাহলে আমাদের এরিয়া হচ্ছে 2.4, আর আমরা দেখলাম যে যত গভীরতার হচ্ছে গিয়ে কি বা ডেপথের দৃষ্টিটা হয়েছিল, এটা হচ্ছে 0.0125, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে টোটাল বর এতটুকু, 1000 ইন্টু 2.4 ইন্টু 0.0125, ঠিক আছে। তার মানে আমাদের 30 কেজি, 30 কেজি কি 1000 ইন্টু 2.4, 1.25, হ্যাঁ ওকে 30 কেজি যেটাই হোক, 30 কেজি, 30 কেজি কি, আচ্ছা যাই হোক, আমাদের ক্যালকুলেশন যেটা আসছে, মানে দেখে মনে হয়েছিল হয়তো এত কম, মানে 30 কেজি, এটা তো আসলে কোনো বৃষ্টির পরিমাণেই না। তো যাই হোক, আমাদের রেজাল্ট যেটা আসছে এটাই, তোমরা আবার হচ্ছে ক্যালকুলেটার দিয়ে ভালো করে মানে ক্যালকুলেশন করো। তাহলে 30 কেজি পরিমাণ পানি আসলে এই জলাশয়ে জমা হয়েছিল। তাহলে এই 30 কেজি পরিমাণ পানি যে এখানে জমা হয়েছে, এটা আসলে হচ্ছে কোন জায়গা থেকে পড়ছে, এই যে 1.6 কিলোমিটার উচ্চতা থেকে পড়ছে। তাহলে এটা কিন্তু এক সময় হচ্ছে কি এই পানিটা এই ভূমিতেই ছিল, এই ভূমি থেকে এই 1.6 কিলোমিটার উচ্চতায় কিন্তু আগে উঠতে হয়েছিল। তাহলে আমি যদি বলি এখানে কাজের পরিমাণ কত, এই যে এই 30 কেজি পানি, এটা 1.6 কিলোমিটার উচ্চতায় ওঠার জন্য কী পরিমাণ কাজ করতে হয়েছিল, তো আমাদের এখানে পরিবর্তনশীল বল ইউজ করার দরকার নেই। যদিও এখানে কাজের পরিমাণ মানে উচ্চতাটা 1.6 কিলোমিটার, এটা কিন্তু একদম কম উচ্চতাও না, 1.6 কিলোমিটার উচ্চতা, মানে মোটামুটি ভালো উচ্চতাই বলা চলে। তো তুমি এই ক্ষেত্রে দুইটা মানে সিস্টেমই ফলো করতে পারো, ইচ্ছা করলে এমজিএইচও বসিয়ে দিতে পারো, অথবা ওই যে পরিবর্তনশীল বল দ্বারা যে কাজ সেটাও তুমি করতে পারো। রেজাল্ট খুব বেশি চেঞ্জ হবে না, কারণ পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, এই 6400 কিলোমিটার তুলনায় 1.2 কিলোমিটার, এটা খুব বেশি হচ্ছে ম্যাটার না, ঠিক আছে। তাহলে এম এর মান হচ্ছে তোমার 30, জি এর মান হচ্ছে তোমার 9.8, আর উচ্চতা যেটা এটা হচ্ছে 1.6 কিলোমিটার, তো এটাকে আমাদের হচ্ছে মিটার নিতে হবে ইন্টু 1000, ঠিক আছে। তাহলে এখানে যে অ্যান্সারটা সেটা হচ্ছে তোমার কাজের পরিমাণ 30 ইন্টু 9.8 ইন্টু 1.6 ইন্টু 1000। তাহলে তোমার কাজের পরিমাণ হচ্ছে গিয়ে 4,70,400 জুল, 4,70,400 জুল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমরা এরকমভাবে সলভ করবা। 4,70,400 জুল। তার মানে এখন এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে কিন্তু খুবই সিম্পল প্রসিডিউর, যে তুমি কি করবা, তোমাকে তো বলে দিবে যে হচ্ছে এত ক্ষেত্রফলে এত গভীরতার বৃষ্টি হয়েছে। তাহলে এখান থেকে আগে তুমি হচ্ছে কি ভলিউমটা নির্ণয় করবা, যে জলাশয়ের ভলিউম কত, এই জলাশয়ের ভলিউম থেকে ঘনত্ব গুণ করে তুমি যেটা করবা যে হচ্ছে টোটাল ভর, মানে কত কেজি পানি আসলে এখানে জমা হয়েছে, মানে পানির ভরটুকু নির্ণয় করবা। তো পানির ভরটুকু নির্ণয় করার পর যতটুকু ভরের পানি এখানে জমা হয়েছে ততটুকুই আসলে হচ্ছে গিয়ে কি উপরে বৃষ্টি আকারে উঠছিল, বা জলীয় বাষ্প আকারে বৃষ্টি হিসাবে উঠছিল, ঠিক আছে। তো এই এমজি দিয়ে করে ফেলি, তোমার কাজ শেষ, মানে খুবই সিম্পল। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে দেখি। এটা হচ্ছে গিয়ে সেম ম্যাথ, সো যেহেতু সেম ক্যাটাগরি ম্যাথ, এটা তোমাদের বাসার কাজ, এটা নিজেরা প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই।
এখানে হচ্ছে আমাদের ক্রেন অথবা লিফটের সাহায্যে বস্তু উপরে তোলা, এটা আমরা করে ফেলছি। আমরা হচ্ছে ক্ষমতার অঙ্কের জন্য এর জন্য এটা জাস্ট এরকমভাবে লিখে রাখছি যে এটা কিন্তু এমজিএইচ এর জন্যই। তুমি একটা ক্রেন দিয়ে এত কেজি বস্তু তুলতেছো, তারপর হচ্ছে এত উচ্চতায় তুলতেছো, কখনো কখনো তোমাকে ক্ষমতাটাও বের করতে বলে। তো এই ক্রেনের জন্য আমরা বলছিলাম ক্ষমতার যে সূত্রটা সেটা হচ্ছে গিয়ে তোমার এফ গুণন বি, কারণ বেশিরভাগ সময় কত বেগে তুলে এটা দেয়া থাকে, আর যদি বেগ দেওয়া না থাকে তাহলে এমজিএইচ বাই টি। ঠিক আছে, তো কোনো যানবাহনের গতি বৃদ্ধি পাওয়া, এটাও কাজ শক্তি উপপাদ্য, এটা আমরা হচ্ছে অনেক আগে করে ফেলছি। জাস্ট এখানে টাইপগুলো যাতে সব কভার হয় বা এই টাইপের ম্যাথ যে আসতে পারে সেটার জন্য আর কি এইগুলো এখানে অ্যাড করে রাখছি। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা পরবর্তী ধাপে চলে যাই। তো হেলানো তলে গতিশীল বস্তু, এটার জন্য কিন্তু তোমার কাজের পরিমাণ আসতে পারে, ঘর্ষণ বল দ্বারা কাজের পরিমাণ আসতে পারে, বা ক্ষমতা নির্ণয় করতে বলতে পারে হেলানো তলে গতিশীল বস্তুর জন্য। তাহলে হেলানো তলের গতিশীল বস্তুর জন্য কিন্তু আমাদের যে কনসেপ্টটা জানতে হয়, এই কনসেপ্টটা আমাদের অলরেডি জানা, কারণ আমরা হচ্ছে একদম শুরু থেকে এরকমভাবে পড়ে আসছি, যেন হচ্ছে কি ওই কনসেপ্টটা একদম প্রথম ক্লাসেই আমরা হচ্ছে গিয়ে কভার হয়ে গেছিলো। ঠিক আছে, এরকম একটা হেলানো তল তুমি যদি চিন্তা করো, আমরা বলছিলাম, ওকে, তো আমরা বলছিলাম তুমি যদি হচ্ছে গিয়ে হেলানো তলে এরকমভাবে একটা বস্তু রাখো, এরকম টাইপের একটা বক্স বা যে কোনো কিছুই রাখো না কেন, ওকে, এটাকে আমি অন্য কালার দিয়ে রাখি। ওকে, তাহলে এরকমভাবে হেলানো তলে তুমি যদি একটা বস্তু রাখো, তাহলে এই বস্তুর ওজন যেটা, ওজন কিন্তু অলওয়েজ খাড়া নিচে দিয়ে কাজ করে। বস্তুর যে ওজন, ওজন অলওয়েজ খাড়া নিচের দিকে। তাহলে এই বস্তুর যে বার কেন্দ্রটা, আমরা কিন্তু নর্মালি হচ্ছে বার কেন্দ্রের হিসাব করি, যে এখানে ধরো হচ্ছে তার টোটাল যে বর পুঞ্জীভূত আছে এখানে, তাহলে তার যে টোটাল বরটুকু, এই বরটুকু ওজন হিসাবে কাজ করতেছে একদম খাড়া নিচের দিকে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি এই ওজনটুকু যে খাড়া নিচে দিয়ে কাজ করতেছে, তো এখানে যেহেতু একটা তল আছে, তো নিচ দিক দিয়ে তো আর যেতে পারতেছে না বস্তুটা, তো এই ওজনটুকু দুইটা উপাংশে ভাগ হয়, একটা উপাংশ কাজ করে এই দিকে, আর একটা উপাংশ কাজ করে এই যে এই তলের লম্ব বরাবর। ঠিক আছে, লম্ব বরাবর। ওকে, তো এই তলের লম্ব বরাবর যেটা কাজ করে এটা আবার হচ্ছে কি প্রতিক্রিয়া বল হিসাবে এখানে সমপরিমাণ বল সৃষ্টি করে। ঠিক আছে, মানে এটা হচ্ছে তোমার হেলানো তলের অঙ্ক করার জন্য অবশ্যই তোমার এই ফিগারটা সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। এই ফিগারটা একদম টোটালি মুখস্থ থাকা লাগবে, যে কোনো বরের বস্তু আমি রাখি না কেন হেলানো তলে, তার যে টোটাল ওজন, ওজন কিন্তু নিচে দিয়ে কাজ করবে একদম খাড়া নিচের দিকে, এমজি খাড়া নিচে দিয়ে কাজ করবে। আর এই হেলানো তলের এইখানে যে কোণটা, এই কোণটুকু যদি থিটা কোণ হয়, তাহলে এই কোণটুকু কত হবে, থিটা কোণেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আগের ক্লাসে আমরা আলোচনা করছি, শুরুর দিকের ক্লাসগুলো ফলো করে আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি থিটা কোণ হয়, এটাও কি মাস্ট থিটা কোণ একদম মুখস্থ করে ফেলবা এটা। তাহলে পৃথিবীর যে ওজন টান বল, এটা খাড়া নিচে দিয়ে কাজ করে, তো এই ওজনের একটা উপাংশ হয় এই যে এই দিক বরাবর, তো যেহেতু ওর সাথে উৎপন্ন কোণ থিটা, তো উপাংশটা কত হবে, আমরা বলছিলাম যার উপাংশ তার কোস থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এমজি এর উপাংশ বের করতে চাচ্ছি, আর যার উপাংশ তার কোস থিটা যেহেতু, তাহলে এমজি এর উপাংশ তাহলে এমজি কোস থিটা হবে। তাহলে এইদিকে যে উপাংশটা সেটা হচ্ছে তোমার এমজি কোস থিটা, এমজি কোস থিটা। আর এই এমজি কোস থিটাটাই কি এখানে অবিলম্ব প্রতিক্রিয়া বল হিসাবে কাজ করে, এমজি কোস থিটা প্রতিক্রিয়া বল, এটাকে আমরা আরও বলি। ঠিক আছে, আর অন্য যে উপাংশটা, এটা কি হয় বলতো, যেহেতু এখানে আমরা লম্বাংশ আকারে ভাগ করছি, যে এই দিকের যে উপাংশটা এমজি কোস থিটা, আমাদের এই দিকের উপাংশটা তার সাথে কি একদম লম্বালম্বী হবে, মানে লম্ব বরাবর। ঠিক আছে, তার মানে এই দিকের যে উপাংশটা এটা হচ্ছে তোমার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। তাহলে এমজি সাইন থিটা এখানে কি করে, যে এই যে বস্তুটা, এই হেলানো তলে যে আমি বস্তুটুকু রাখলাম, এই বস্তুটাকে এই তল বরাবর গতিশীল করতে চেষ্টা করে, বা বস্তুটা যদি পড়ে যায় তাহলে হচ্ছে এই পড়তে সাহায্য করে। ঠিক আছে, তার মানে আমরা এই ফিগারটা একদম টোটালি 100% ক্লিয়ার থাকা লাগবে, একদম মুখস্থ রাখা উচিত, যে এটা থিটা হলে এটাও থিটা, খাড়া নিচের দিকে ওজন কাজ করে এমজি, একটা উপাংশ এই দিকে এমজি কস থিটা। এটা আমাদের বেশিরভাগ সময় দেখাতে হয় না, কারণ আমাদের উল্লম্ব প্রতিক্রিয়া বলটুকু লাগে এমজি কস থিটা, আর তল বরাবর নিচের দিকে যে বলটুকু এটা হচ্ছে এমজি সাইন থিটা। ঠিক আছে, এই কনসেপ্টগুলো আমাদের জানা থাকলেই আমরা হচ্ছে এই হেলানো তল বরাবর যত ম্যাথ আছে সব ম্যাথ আমরা করে ফেলতে পারবো, চিন্তার কোনো কারণ নেই। আমরা এইগুলো আগেও আলোচনা করছি, আগেও হচ্ছে আমরা এই টাইপের ম্যাথ করে আসছি। ঠিক আছে, আবার নতুন করে আর কি অ্যাডভান্স টাইপের কয়েকটা ম্যাথ আমাদের দেখাবো এই আর কি। তাহলে দেখো এখানে কি বলছে,
আর এখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে কি আমাদের জানতে হবে যে আমাদের ঘর্ষণ বল যেটা আমরা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, দুই ধরনের গুণাঙ্ক আছে, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তো এই ঘর্ষণ গুণাঙ্ক আমাদের নিউটনিয়ান বলবিদ্যে আরও ক্লিয়ার মানে ডিটেলস আলোচনা আছে। তো আমি যদি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক বলি তাহলে ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ বল বাই হচ্ছে তোমার আর, ঠিক আছে। তো তুমি যদি এখান থেকে যদি বলো যে স্থিতি ঘর্ষণ বলের মান কতটুকু, সেটা হচ্ছে কি তোমার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর। ঠিক একইভাবে তোমার গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যদি বলি, বস্তু যখন গতিশীল থাকে তখন কিন্তু একটা ঘর্ষণ বল কাজ করে। এই গতীয় ঘর্ষণ গুণাঙ্ক থেকে যদি আমি হচ্ছে গতীয় ঘর্ষণ বলের মান বের করি, সেটা হচ্ছে তোমার মিউকে মানে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু হচ্ছে তোমার আর হচ্ছে কি এখানে প্রতিক্রিয়া বল, ঠিক আছে। তো এই দুইটা সূত্র কিন্তু আমাদের একটু জানা থাকতে হবে, কারণ অনেক সময় আমাদের ঘর্ষণ বলের মান সরাসরি না দিয়ে এই গুণাঙ্কটা দেয়া থাকতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আসলে আগে ঘর্ষণ বলের মানটুকু নির্ণয় করব, তারপর হচ্ছে আমরা অঙ্কে চলে যাব। ওকে, তাহলে চলো আমরা দেখি এখানে এই কোয়েশনে কি বলছে, যে একটি বস্তু কণা একটি অমসৃণ তল বরাবর বেয়ে নামতেছে, ঠিক আছে, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার 0.2 গুণ এবং নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। কণার ত্বরণ কত, ঠিক আছে, কণাটার ত্বরণ কত সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এবং নততল বেয়ে 1 মিটার নামলে গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলের যে পরিবর্তন তা নির্ণয় করতে বলছে। গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফলের যে পরিবর্তনটুকু হবে, তাহলে খুবই কনসেপচুয়াল কথাটা। ওকে, সমস্যা নেই, চলো আগে আমরা হচ্ছে কি ত্বরণটুকু নির্ণয় করে ফেলি। ত্বরণ নির্ণয় করলে বাদ বাকিটা আমরা এমনিতেও পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি ত্বরণ কীভাবে আমাদের নির্ণয় করতে হয়। আমরা বলছিলাম যে 9 10-এ যদি আমরা একটা সূত্র পড়ে আসছি এফ ইকুয়াল এম এ, ত্বরণ নির্ণয়ের জন্য এফ ইকুয়াল এম এ, ঠিক আছে। তো আমরা বলছিলাম যে এই এফ ইকুয়াল এম এ সূত্রটাকে এরকমভাবে না শিখে আমরা শিখবো সামেশন অফ এফ ইকুয়াল এম এ, মানে লব্ধি বল। ত্বরণ কিন্তু লব্ধি বলের ফলে তৈরি হয়। আমি কোনো একটা বস্তুর পর বল দিলাম, এতে করেই ত্বরণ তৈরি হয়ে যাবে সেই বল অনুসারে, এরকম কিন্তু না। ব্যাপারটা হচ্ছে কি যতটুকু লব্ধি বল এখানে কাজ করতেছে, সবগুলো বলের যে আউটপুট লব্ধি, তোরা হচ্ছে কি একটা বস্তুর পর আমি এই দিক দিয়ে দিলাম 100 নিউটন, এই দিক দিয়ে দিলাম 100 নিউটন, তার মানে দুই দিক দিয়ে 100 নিউটন কি পরস্পর নিউট্রাল হয়ে গেল, লব্ধি বল 0, তার মানে কিন্তু ত্বরণ তৈরি হবে না। এখন মনে হতে পারে আমি তো 100 100 200 দিলাম, তাহলে তো ত্বরণ হওয়া উচিত, ঠিক আছে, এরকম কিন্তু না। তাহলে আমাদের হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল এম এ। তো দেখো আগের মতো করে আমরা যদি এরকমভাবে ফিগারটা অঙ্কন করি, হেলানো তলে এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, ওকে। ওকে 60 ডিগ্রি। তো বলছে তোমাকে এখানে একটা অমসৃণ তল, অমসৃণ বলতে এখানে একটা কিন্তু ঘর্ষণ বল আছে, ঠিক আছে। আর এই ঘর্ষণ গুণাঙ্কটাও দেয়া আছে, এটাই কিন্তু ঘর্ষণ গুণাঙ্কের মান, যদিও এটা একটু অন্যভাবে বলছে কথাটা, যে ঘর্ষণ বলটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়ার 0.2 গুণ, ঠিক আছে। ওকে, আচ্ছা, কণার বর হচ্ছে কি তোমার 1 গ্রাম। এই যে কণাটুকু ছিল, ধরো এখানে আমার কণাটুকু ছিল, এই কণার বর যেটা, এই কণার বরটুকু হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম। তাহলে এমজি হচ্ছে নিচে দিয়ে কাজ করবে, একটু আগে হচ্ছে আমরা যে চিত্রটা অঙ্কন করলাম এটা মুখস্থ এঁকে ফেলবো। এই দিকে এটা হচ্ছে তোমার কি এমজি কস থিটা, তো এটা এমজি কস থিটা আমাদের লেখার দরকার হয় না তেমন, কারণ আমাদের হচ্ছে এটা ইউজ করি না, আমরা এই যে উপরের সাইডে যেটা প্রতিক্রিয়া বল তৈরি হয় সেটা আমরা ইউজ করি। তো এমজি কস থিটাটা জাস্ট উপরের অংশ লিখলেই হবে, ঠিক আছে। আর তল বরাবর নিচে দিয়ে কাজ করে, মানে যেটা বস্তুটাকে গতিশীল করতে চেষ্টা করে, সেটা হচ্ছে তোমার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। থিটার মান বলতে এখানে 60 ডিগ্রি আমাদের অলরেডি জানা আছে, তো আমরা চিত্রটার কি অঙ্কন করতেছি। আর ঘর্ষণ বল যেটা, এটা কোন দিকে কাজ করে বলতো, অলওয়েজ গতির বিপরীত দিকে। তাহলে এই বস্তুটা যদি নিচ থেকে নামতে চেষ্টা করে বা নামতেছে বলছে, ঠিক আছে, নত তল বেয়ে নামালে, ঠিক আছে, তাহলে এই বস্তুটা যদি এই নিচের দিকে নামে, তল বরাবর নিচের দিকে নামে, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, অবশ্যই গতির বিপরীত দিকে, যে উপরের পাশে, এই উপরের পাশে তোমার এই ঘর্ষণ বলটুকু কাজ করতেছে, এটাকে আমরা হচ্ছে কি এফ কে বললাম, ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল, ঠিক আছে। বা তুমি স্মল এফ দ্বারাও প্রকাশ করতে পারো। ঘর্ষণ বলটা তোমার এই যে উপরের দিয়ে কাজ করতেছে। এখন ঘটনা হচ্ছে এই ঘর্ষণ বলের মানটুকু কত, তোমাকে বলছে এই ঘর্ষণ বলের মান যেটা, এটা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বলের 0.2 গুণ। তাহলে প্রতিক্রিয়া বল আমরা দেখলাম কত, এমজি কস থিটা, ঠিক আছে। প্রতিক্রিয়া বলটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, এই আর এর মান হচ্ছে তোমার কি এমজি কস থিটা। তাহলে তোমার ঘর্ষণ বলটা হচ্ছে কি এই এমজি কস থিটার 0.2
2 গুণ, ঠিক আছে। তার মানে আমাদের mg cos থিটা ইন্টু 0.2, ঠিক আছে। এই তো তোমার ঘর্ষণ বল। তাইলে এখন যে এই বস্তুটা ত্বরণ সৃষ্টি হয়েছে, এই ত্বরণটা লব্ধি বলের ফলে সৃষ্টি হয়েছে। এখানে দেখো তো কয়টা বল তাহলে কাজ করতেছে। নিচের দিকে এই বস্তুটাকে গতিশীল করতে কাজ করতেছে হচ্ছে mg sin থিটা নিচের দিকে, ঠিক আছে। আর তার বিপরীত দিকে তোমার বল কাজ করতেছে হচ্ছে ঘর্ষণ বল, যেটা হচ্ছে স্মল এফ দ্বারা আমরা প্রকাশ করছি। স্মল এফ এর মান কত সেটা আমরা বের করে ফেলছি, ঠিক আছে, বা সূত্রটা নির্ণয় করে ফেলছি। তাহলে আমাদের যেহেতু দুইটা বল বিপরীত দিয়ে কাজ করতেছে, এই নিচে দিয়ে কাজ করতেছে mg sin থিটা আর উপরে দিয়ে কাজ করতেছে তোমার কি ঘর্ষণ বল, তাহলে আমরা সামেশন অফ এফ এর জায়গায় বসাতে পারি। যেহেতু বস্তু নিচের দিকে পড়তেছে, তার মানে mg sin থিটা কিন্তু এখানে বড় হবে। তাইলে mg sin থিটা, বা এখানে আমরা একদম সরাসরি মান বসিয়ে দিই, ঠিক আছে। ওকে, পরবর্তী লাইনে মান বসাই, mg 60 ডিগ্রি বসাই, sin 60 ডিগ্রি মাইনাস ঘর্ষণ বল কিন্তু কম, ঠিক আছে। যেহেতু ঘর্ষণ বলটাকেও অতিক্রম করে বস্তু নিচে পড়তেছে, তার মানে এখানে ঘর্ষণ বল অবশ্যই কম, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বলের মান হচ্ছে mg cos থিটা, mg cos 60 ডিগ্রি ইন্টু 0.2 সমান হচ্ছে গিয়ে এম এ। তো আমরা এখান থেকে এর মানটা নির্ণয় করবো, ঠিক আছে, এম এ। এখন দেখো সব জায়গায় কিন্তু এই স্মল এম আছে, তাহলে তুমি সব জায়গাগুলো থেকে স্মল এম কাটাকাটি করে দাও, স্মল এম কাটাকাটি করে দিলে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি যদি এখন এর মান নির্ণয় করো, চলো আমরা এক লাইনে নির্ণয় করে ফেলি, এটা আর হচ্ছে কি বারবার লেখার দরকার নেই। তাহলে এর মান হচ্ছে তোমার জি সাইন থিটা মানে sin 60, তাহলে জি এর মান হচ্ছে 9.8 কিন্তু তুমি এখান থেকে কমন নিয়ে নিতে পারো। এখানে জি আছে, আমি আর কি একসাথে এক লাইনে করে ফেলতেছি, তুমি যেভাবে করো ম্যাটার না। ওকে, তারপর হচ্ছে কি sin 60 ডিগ্রি, sin 60 মাইনাস 0.2 ইন্টু cos 60, তাহলে তোমার ত্বরণের যে মানটুকু, এই ত্বরণের মান হয়েছে তোমার 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ত্বরণের মান। বলো ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা। এটা হচ্ছে তোমার ত্বরণের মান, বলছে তোমাকে ত্বরণের মান কত, আমরা ত্বরণের মান পেয়ে গেলাম, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ওকে, তারপরে দেখো আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন বলছে সেটা হচ্ছে গিয়ে গতিশক্তি, কণাটির গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলের যে পরিবর্তন হবে তা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে খেয়াল করো, এখন এটা কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি ব্যাপারটা একটু হচ্ছে গিয়ে কি কঠিন লাগতে পারে শুরুতে, কারণ আমরা কিন্তু জানি না যে হচ্ছে বস্তুটুকু কতটুকু উচ্চতায় ছিল। এখানে কি কি বলছে তোমাকে যে হচ্ছে কি বস্তুটা ভূমি থেকে 10 মিটার 5 মিটার এত উচ্চতায় ছিল। তাহলে আমরা শুরুতেই কিন্তু বস্তুর স্থিতিশক্তি কত সেটা জানি না, যেহেতু সারফেস থেকে কত উচ্চতায় ছিল সেটা আমাদের জানা নেই, ঠিক আছে। আবার শুরুতে কত বেগ ছিল সেটাও কিন্তু আমাদের জানা নেই, তার মানে আমাদের স্থিতিশক্তির মান এটা একদম অ্যাকুরেটভাবে নির্ণয় করাটা একটু টাফ হবে। আর গতিশক্তির মানও তো আমরা এখানে হচ্ছে নির্ণয় করতে পারবো না যেহেতু বেগ নেই। তাহলে শুরুতে গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল কত সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি না, ঠিক আছে। ফাইনালি তার স্থিতিশক্তি কত বা গতিশক্তি কত সেটাও কিন্তু নির্ণয় করা আমাদের জন্য একটু কঠিন হবে। গতিশক্তি হয়তো নির্ণয় করতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকুরেটভাবে নির্ণয় করতে পারবো না, কারণ এখান থেকে যে বস্তুটা পড়তে শুরু করছিল এটা কি স্থির অবস্থা থেকে পড়তে শুরু করছিল, বেয়ে নামছে। তাহলে স্থির অবস্থা কিনা বা আদিতে বেগ কত ছিল সেইগুলো তো আমাদের জানা নেই, তার মানে হচ্ছে ফাইনালি গতিশক্তি এবং স্থিতিশক্তিও কিন্তু আমাদের একসাথে নির্ণয় করাটা একটু টাফ হবে। তাহলে যেহেতু আমরা গতিশক্তি এবং স্থিতিশক্তি একসাথে মানে আলাদা করে নির্ণয় করতে পারবো না, তাহলে একসাথে যোগফল আমরা নির্ণয় করবো কীভাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু কনসেপচুয়াল। তো আমাদের দেখো আমরা একটা ব্যাপার বলছিলাম আগে পড়ে আসছি যে একটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, একটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র অলওয়েজ সকল পরিবেশেই খাটবে, ঠিক আছে। আমি যে শক্তি ব্যয় করলাম এটা কোনো না কোনোভাবে অন্য শক্তিতে পরিণত হয়েছে, এটা ছিল শক্তির নিত্যতা সূত্র। আর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ছিল আমাদের যে গতিশক্তি এবং বিয়োগ শক্তির যোগফল, ঠিক আছে। তো যান্ত্রিক শক্তির নিত্যতা কিন্তু অলওয়েজ খাটবে না। যখন তোমার অসংরক্ষণশীল বল কাজ করে, ঠিক আছে, ঘর্ষণ বল বা এরকম অসংরক্ষণশীল বল কাজ করে, তখন কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতা আমার খাটে না। আমরা হচ্ছে গিয়ে পড়ে আসছি ব্যাপারটা, তোমরা এটা তো হচ্ছে গিয়ে 9 নাম্বার লেকচার, তোমরা হচ্ছে কি হয়তো 5 থেকে 6 বা 7 এই লেকচারগুলোতে হয়তো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে যদি ফলো করে আসো তাহলে পাবা যে যান্ত্রিক শক্তির নিত্যতা অসংরক্ষণশীল বলের জন্য খাটে না। যান্ত্রিক শক্তির নিত্যতা ছিল আমাদের
গতি এবং হচ্ছে বিভব শক্তির যোগফল। তাহলে ধরো হচ্ছে গতি শক্তি এবং বিভব শক্তি দুইটার যোগফল হচ্ছে 100 হয়, ধরো 100 জুল। এখন এই বস্তুটাকে যদি আমি গতিশীল করি, উপর থেকে ফেলে দিলাম বা কোনো একটা রাস্তা দিয়ে নিয়ে গেলাম, তাইলে যদি সেই রাস্তায় ঘর্ষণ বল থাকে, তাহলে ঘর্ষণ বলের জন্য যদি তোমার হচ্ছে 2 জুল পরিমাণ শক্তি নষ্ট হয়, তাহলে কিন্তু এই 2 জুল পরিমাণ শক্তি যে নষ্ট হচ্ছে, এটা কিন্তু এই যে গতিশক্তি এবং বিভব শক্তির যে যোগফল, মানে যান্ত্রিক শক্তির যে হচ্ছে গিয়ে টোটাল পরিমাণ, এই পরিমাণ থেকে ব্যয় হয়। তো শুরুতে যদি হচ্ছে তোমার 100 জুল যান্ত্রিক শক্তি থাকে, আর এই ঘর্ষণ বলের জন্য যদি তোমার হচ্ছে 2 জুল পরিমাণ নষ্ট হয়, ঠিক আছে, তাহলে দেখা যাবে এই 2 জুল কোন জায়গা থেকে কমে গেছে, এই যান্ত্রিক শক্তি থেকে কমে গেছে। তার মানে আমাদের এখানে বলছে গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলের যে পরিবর্তন হবে তা নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম গতিশক্তি ও স্থিতিশক্তির যে যোগফল, এই যোগফলটাই আসলে কি যান্ত্রিক শক্তি, তাই না? গতিশক্তির যে যোগফল, এটাকে আমরা কি বলতেছি? যান্ত্রিক শক্তি বলতেছি। তাইলে আমরা এখানেই দেখলাম যে ঘর্ষণ বল দ্বারা যে কাজটা হয় বা অসংরক্ষণ বল দ্বারা যে কাজটা হয় বা ওইটাকে ওভারকাম করতে যে পরিমাণ শক্তি তোমার খরচ হয়, এটা কোন জায়গা থেকে খরচ হয়? যান্ত্রিক শক্তি থেকে খরচ হয়। আবার যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গিয়ে গতি এবং স্থিতিশক্তির যোগফল। তাইলে তোমাকে কথাটাকে এরকমভাবে, মানে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেও কথাটা এখানে এরকমভাবে চাওয়া হয়েছে যে ঘর্ষণ বল দ্বারা কতটুকু কাজ হয়েছে। কারণ গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটার যোগফল হচ্ছে আসলে কি যান্ত্রিক শক্তি। তোমাকে বলছে যান্ত্রিক শক্তির যে পরিবর্তন হবে, তাহলে যান্ত্রিক শক্তির পরিবর্তনটা কেন হবে? কারণ ঘর্ষণ বলের বিরুদ্ধে একটু কাজ করতে হয়েছে। আমরা এখানে দেখলাম যে এখানে যেহেতু ঘর্ষণ বল আছে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে একটু কাজও কিন্তু করতে হয়েছে। তাহলে এই ঘর্ষণ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজটা করতে হয়েছে, তাহলে এই যে শক্তিটা আসছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার জন্য, যে শক্তিটা আসছে, এটা এই যোগফল থেকে আসছে, মানে যান্ত্রিক শক্তি থেকে আসছে, মানে যোগফল থেকে আসছে। তার মানে যতটুকু এখানে আসছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার জন্য যে শক্তিটা আসছে, এটাই কিন্তু যোগফলের পরিবর্তন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমরা এখানে বের করব কি, যে হচ্ছে গিয়ে ঘর্ষণ বল দ্বারা কাজ। তাহলে এখানে ঘর্ষণ বল দ্বারা কাজ, বল দ্বারা কাজ, আমরা বলছিলাম আমরা কাজের সূত্রে ডাব্লিউ ইকুয়াল যে এফএস, আমরা যে বল দ্বারা কাজের পরিমাণ বের করতে চাই সেই বলের মান বসাতে হয়। তাহলে আমরা ঘর্ষণ বল দ্বারা কাজের পরিমাণ বের করতে চাচ্ছি, তাহলে আমাদের কিন্তু এই যে এফ এর জায়গায় ডাব্লিউ ইকুয়াল যে এফএস যে সূত্রটা, এখানে আমাদের এই ঘর্ষণ বলের মান বসাতে হবে। তাহলে ঘর্ষণ বলের মান কত ছিল বলো তো? mg cos থিটা ইন্টু হচ্ছে গিয়ে কি 0.2। তাহলে mg এর মান ছিল হচ্ছে গিয়ে, m এর মান ছিল 1 গ্রাম, 1 ইন্টু 1000 ইন্টু জি এর মান 9.8 ইন্টু cos 60 ডিগ্রি। এখান থেকে মানটা আমি বের করে ফেলতেছি, cos 60 ডিগ্রি ইন্টু 0.2। তাহলে তোমার ঘর্ষণ বলের মান 0.00588, 0.00588 নিউটন ঘর্ষণ বলের মান। তার মানে এটার সাথে যদি এখন আমি হচ্ছে গিয়ে স্মরণ কত হয়েছে বলো তো? বলছিল 1 মিটার নিচে নামাইছো, 1 মিটার। তার মানে আমি যদি এটার সাথে এস গুণন করি, তাহলে হচ্ছে ঘর্ষণ বলের মান হচ্ছে 0.00588, এটার সাথে আমি যদি 1 গুণন করি, তাহলে হচ্ছে আমার দেখা যাবে 0.00588 থাকতেছে। ঠিক আছে, তার মানে এতটুকু পরিমাণ হচ্ছে আমার ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হয়েছে। তবে ঘর্ষণ বলের বিরুদ্ধে যেহেতু কাজ, মানে ঘর্ষণ বল দ্বারা কাজ, তাহলে কত হবে? নেগেটিভ হবে। ঠিক আছে, কারণ এখানে আমার এত পরিমাণ শক্তি কমে যাবে। ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ যেটা, এটা কিন্তু তোমার কি হয়েছে, আমি পজিটিভভাবে মানটা নির্ণয় করছি, কিন্তু হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ অলওয়েজ কি হয়? নেগেটিভ হয়। মানে আমার এখানে যে পরিমাণ যান্ত্রিক শক্তি ছিল, এই যান্ত্রিক শক্তি থেকে কিছু পরিমাণ শক্তি এখানে নষ্ট হয়েছে বা ব্যয় হয়েছে। এই ঘর্ষণ বলটাকে ওভারকাম করতে আমার হচ্ছে গিয়ে কি এত পরিমাণ শক্তি নষ্ট হয়েছে। তাহলে এটাই হচ্ছে তোমার কি যান্ত্রিক শক্তি, অর্থাৎ গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফলের পরিবর্তন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। মানে আমি ব্যাপারগুলোকে হচ্ছে কি হয়তো বারবার বলতেছি বা হচ্ছে অনেক ঘুরা পেঁচায় বলতেছি, এগুলো হচ্ছে যাতে তোমাদের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যায় বা কোনোভাবেই কোনো সংশয় না থাকে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী মেতে চলে যাই। তোমাকে বলছে 30 ডিগ্রি নত কোণ তল বরাবর 12 কেজি বড় একটি বক্সের উপর এত নিউটন বল প্রয়োগ করে সেটিকে 10 মিটার টেলা হলো। নত তল বক্সের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে গিয়ে, যে ঘর্ষণ গুণাঙ্ক যেটা মিউএস বা মিউকে, যেহেতু হচ্ছে গিয়ে গতিশীল ছিল, তাহলে এটা কিন্তু তোমার মিউকের মান। তাহলে মিউকের মান হচ্ছে তোমার 1/√3। তোমাকে বলছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজের পরিমাণ নির্ণয় করো। ঘর্ষণ বলের বিরুদ্ধে কিন্তু কাজের পরিমাণ পজিটিভ, ঘর্ষণ বল দ্বারা কিন্তু কাজের পরিমাণ নেগেটিভ। ঠিক আছে, তো ঘর্ষণ বলের বিরুদ্ধে এখানে পজিটিভ। দেখো, ঘর্ষণ বল যদি এই দিয়ে কাজ করে আর এই দিয়ে যে বস্তু স্মরণ ঘটাই,
তাহলে আমি যদি বলি এখানে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে ঘর্ষণ বল দ্বারা কাজের পরিমাণ নেগেটিভ। কিন্তু যদি বলি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ, ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলটা এই দিকে যদি কাজ করে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে বলতে হচ্ছে তোমার এই দিকে কাজের পরিমাণ আর কি, বা বিরুদ্ধ কথাটা তোমাকে নেগেটিভ কথাটা আর কি তুলে দেয়, ঠিক আছে। ওকে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে এটা আমার আর করে দিতে হবে না, কারণ এটা হচ্ছে তোমরা অলরেডি পারবা। কারণ হচ্ছে আমাদের এখানে লাগবে কি, যে ঘর্ষণ বলের মানটুকু লাগবে। তাহলে ঘর্ষণ বলের মান হচ্ছে গিয়ে এফ কে যদি বলি, তাহলে মিউ কে ইন্টু আর, মিউ কে ইন্টু আর। আর এর মান কেমন নির্ণয় করতে হয় এটা আমরা জানি, যে হচ্ছে যেহেতু এখানে নততুল 30 ডিগ্রি, তাহলে আর এর মান হচ্ছে এমজি কস থিটা, মানে এমজি কস 30 ডিগ্রি। তাহলে এম এর মান জানা আছে আমাদের, ঠিক আছে, তারপরে জি এর মান জানা, মিউ এর মান জানা, 30 ডিগ্রি জানা। তো এটা বসিয়ে আমরা হচ্ছে এফ কে বের করে ফেলবো। তারপরে হচ্ছে গিয়ে 10 মিটার টেলা হয়েছে। কতটুকু টেলা হয়েছে? 10 মিটার। ওকে, তাহলে এটা আশা করি করতে পারবা। ডাব্লিউ এর মান হচ্ছে গিয়ে কাজের মান যেটা, এটা এফ কে ইন্টু এস, মানে 10 আর কি। এটা দিয়ে অঙ্ক করে ফেলবো, সিম্পল। ওকে, তাহলে এটা তোমাদের বাসার কাজ, বাদ বাকি যেটা এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। ওকে, তাহলে চলো আমাদের পরবর্তী মেথে চলে যাই। এখন এই সবগুলো মেথই হচ্ছে প্রায় সেমই, তো এইগুলো তোমরা হচ্ছে করতে পারবা একদম সেম টু সেম। গাড়ির ক্ষমতা বের করতে বলছে, ক্ষমতার পার্টে আমরা এই টাইপের মেথ করছি। আবার হচ্ছে এখানে বেগ যেহেতু দেওয়া আছে এফ গুণন বি, ঠিক আছে। এটা কি আমি করে দেব? আচ্ছা, এটা আমি তোমাদের একটু করে দিই। হ্যাঁ, তোমরা এই করতে পারবা, তারপর আমি একটু করে দিই যত দ্রুত পসিবল হয়। হ্যাঁ, ওকে, খেয়াল করো এটা আমরা কিভাবে করব। তোমাকে বলছে 1000 কেজি বড় একটি গাড়ি 1/6 নতি বিশিষ্ট, মানে ডাল হচ্ছে তোমার কি 1/50 নতি বিশিষ্ট, ডাল হচ্ছে তোমার 1/50। তাহলে এই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে হচ্ছে ডালের মান হচ্ছে আমরা বলি যে 10 থিটা, 10 থিটার সমান এখানে হচ্ছে 1/50। তো একটা ব্যাপার এখানে হচ্ছে কি কাজ করতে পারো, যে যখন এই থিটার মান অনেক কম হয়, ঠিক আছে, বা হচ্ছে এই যে 10 থিটার মানটা অনেক ছোটো হয়, তখন আমি 10 থিটাটাকে ইচ্ছা করলে কি বলতে পারি, সাইন থিটা। তাহলে আমি ইচ্ছা করলে এটাকে সাইন থিটা বলতে পারি, মানে সাইন থিটার সমান হচ্ছে গিয়ে 1/50, ঠিক আছে, সাইন থিটা। একটি ডালু তোলে 40 কিলোমিটার বেগে উপরে উঠতেছে, ঠিক আছে, রাস্তার সঙ্গে গাড়ির ঘর্ষণ, যে আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে 0.3, ঠিক আছে। তার মানে আমি যদি একটা বস্তুকে, একটা গাড়ি বা যানবাহন যেটাই বলো, একটি গাড়ির কথা বলছে, একটা গাড়ি যদি এরকমভাবে উপরে উঠতে থাকে, তো আমরা বলছিলাম এই যে অবজেক্টটা, এই বস্তুর হচ্ছে এই বরাবর কিন্তু একটা বল কাজ করে, এটা হচ্ছে তোমার এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। ওকে, আর হচ্ছে কি আর যেটা কাজ করতেছিল এটা হচ্ছে কি এমজি কস থিটা। এমজি কস থিটাটা মেইনলি হচ্ছে আমাদের ঘর্ষণ বলের মান নির্ণয় করার জন্য ইউজ করতে হয়। তাহলে আমরা হচ্ছে কি একটা দেখলাম যে নিচ বরাবর 0.999, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের 0.999, এখানে আমরা এটা নির্ণয় করে ফেললাম। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এই এফ এর ভ্যালু নির্ণয় করে ফেললাম, এমজি সাইন থিটা যেটা, এটা এখন আমরা নির্ণয় করি নাই। তো যে কনসেপ্টটা আমি আমাদের এখানে হচ্ছে ইউজ করতে হবে সেটা, তাইলে তুমি একটু চিন্তা করো, আমি এই বস্তুটাকে যদি এখন উপরের দিকে তুলতে চাই, নিচের দিকে কিন্তু এখন দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে এমজি সাইন থিটা প্লাস হচ্ছে গিয়ে ঘর্ষণ বল যেটা এটা। এখন আমি যদি বস্তুটাকে উপরের দিকে তুলতে চাই সমবেগে, ঠিক আছে, সমবেগে, যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে বলছে, মানে এত বেগে উঠতেছে, তাহলে এত বেগে যে আমি তুলতে চাই, একটা সমবেগ যদি তাকে দিতে চাই, তাহলে মিনিমাম আমার কতটুকু ফোর্স লাগবে? অবশ্যই আমার এই দুইটা ফোর্সকে ওভারকাম করতে হবে, কারণ এমজি সাইন থিটা ফোর্সে সে নিচের দিকে পড়ে যেতে চাচ্ছিল, এটা আমার দিতে হবে। আবার যখন আমি গতিশীল করতে চাচ্ছি তখন আমার ঘর্ষণ বল কাজ করতেছে এতটুকু, তার মানে আমাদের টোটাল যে ফোর্সটুকু লাগবে, যে বস্তুটাকে উপরের দিকে যদি আমি তুলতে চাই, তাহলে আমার টোটাল যে ফোর্স সেটা লাগবে, সেটা হচ্ছে যদি আমি ক্যাপিটাল এফ ধরি, তাহলে এফ সমান হচ্ছে আমাদের ওই এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা প্লাস ঘর্ষণ বল। ঘর্ষণ বল আমরা দেখলাম কত পাইছি, 0.3 ইন্টু 999, 0.999। তাহলে এখান থেকে আমরা হচ্ছে টোটাল ফোর্স পেয়ে গেলাম, যে টোটাল কতটুকু ফোর্স লাগতেছে, তুমি মান বসিয়ে টোটাল ফোর্স পেয়ে গেলা, ঠিক আছে। এখন এই ফোর্সের মানটা হচ্ছে তুমি পেয়ে গেলা, তাহলে ক্ষমতার সূত্র কি, এফ গুণন বি। তাহলে আমি যদি বলি এখন কত পাওয়ার সাপ্লাই করতে হবে, তাহলে সেটা হচ্ছে তোমার এফ গুণন বি, ঠিক আছে। তাহলে হচ্ছে এফ এর মান আমরা এখান থেকে নির্ণয় করে ফেললাম, আর এখানে বেগ যেটা 40 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে নিবা, ঠিক আছে, নিয়ে জাস্ট মান বসিয়ে দিবা, তোমার অঙ্ক হয়ে যাবে।
ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী ম্যাথে কি বলছে। ওকে, তাহলে চলো এই ম্যাথটাও আমি করে দিই। এটা তোমরা করতে পারবা, তারপরে আমি করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কি বলছে যে 5000 কেজি বড়ের একটি মাল ভর্তি লরি একটি আনত তলের, এই তলের যে সাইন থিটার মান দেওয়া আছে তোমার গিয়ে 1/40 তলের উপর বিনা আয়াসে 18 কিলোমিটার পার আওয়ার বেগে নেমে আসে, ঠিক আছে। মানে একটা নির্দিষ্ট বেগে নামতেছে, 18 কিলোমিটার পার আওয়ার বেগে নামতেছে। তোমাকে বলছে ওই আনত তলের নিচ থেকে উপরে একই বেগে উঠতে হলে লরিটির ইঞ্জিনের ক্ষমতার প্রয়োজন কত? উভয় ক্ষেত্রেই ঘর্ষণজনিত বাধা সমান ধরা যেতে পারে। মানে যখন নিচে নামতেছে তোমার যানবাহনটা, তখনও তোমার ঘর্ষণ বলের মান যত, যখন উপরে উঠবে তখনও তোমার কি ঘর্ষণ বলের মান ততই থাকবে, ঠিক আছে। ওকে, আমাদের তাহলে এটা তলটা নিজ হাতেই আঁকি। তাহলে চলো আমরা তলটা একটু এঁকে দেখাই, বড় করে আঁকতে চেষ্টা করি একটু। ওকে, তাহলে দেখো একটি মাল ভর্তি লরি, তো আমাদের লরি আঁকতে হবে এরকম কোনো কথা না। আমরা এখানে একটা বক্স এঁকে দেখাই তোমাদের, একটা বক্স আঁকি। ধরো এটাই তোমার লরিটা। ওকে, তাহলে দেখো তোমাকে বলছে এই যে এই লরিটুকু সমবেগে নামতেছিল, 18 কিলোমিটার পার আওয়ার বেগে নামতেছিল। 18 কিলোমিটার পার আওয়ার বেগের মান কত আপাতত এটা জরুরি না, সমবেগে যে নামতেছে এটা জরুরি। তাহলে এই সমবেগে নামতেছে এই কথাটার মানে কি বলতো? কোনো ত্বরণ নেই। সমবেগে নামতেছে এই কথাটার মানে কি কোনো ত্বরণ নেই। ত্বরণ নেই কথাটার মানে সামেশন অফ এফ ইকুয়াল 0, সামেশন অফ এফ ইকুয়াল 0। কারণ আমরা জানি সামেশন অফ এফ এর সূত্র কি? এম এ, ঠিক আছে। এম হচ্ছে বস্তুর ভর, এ হচ্ছে ত্বরণ। এখন যেহেতু বস্তুর ত্বরণ নেই, ঠিক আছে, বস্তুটা যেহেতু সমবেগে নামতেছে, তাহলে আমরা বলতে পারি সামেশন অফ এফ ইকুয়াল কি 0। এখন এই বস্তুটা যখন নামতেছিল, বস্তুর উপর কয়টা বল কাজ করতেছিল বলতো? বস্তু যখন নামতেছিল তখন নিচের দিকে, যে তল বরাবর নিচে দিয়ে কাজ করতেছিল এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। আমরা একদম চিত্র এটা একদম মুখস্থ। সাইন থিটা কত ডিগ্রি? সাইন থিটার মান 1/40। ওকে, আমি সংখ্যা লিখলাম না, সাইন থিটা লিখতেছি। এটা যদি থিটা হয় তাহলে এই নিচের দিকে, এই তল বরাবর নিচে দিয়ে কাজ করতেছিল এমজি সাইন থিটা। আর উপরের দিকে কি কাজ করতেছিল বলতো? উপরের দিকে তোমার কাজ করতেছিল ঘর্ষণ বল। এখন এই সামেশন অফ এফ যেহেতু 0, এখন আমি সামেশন অফ এফ বলতে এখানে কয়টা বল কাজ করতেছে? 2টা বল। তাহলে 2টা বলের লব দিয়ে আমি বোঝাচ্ছি। সামেশন অফ এফ দ্বারা কিন্তু কি লব্ধি বল বোঝায়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারতেছি এখানে এমজি সাইন থিটা এটা কাজ করতেছিল নিচের দিকে, আর ঘর্ষণ বল কাজ করতেছিল তার উল্টা দিকে, এফ সমান কি 0। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি ঘর্ষণ বল যেটা, এই ঘর্ষণ বলটা কিন্তু এমজি সাইন থিটা এর সমান, এমজি সাইন থিটা এর সমান। এটা কিন্তু আমাদের এরকম লিখে যে এখানে আসতে হবে এরকম না। এটা কিন্তু আমরা গিয়ে কি কোশ্চেনটা পড়েই বুঝতে পারি, মানে কি আমরা ধারণা করতে পারি, যেহেতু বস্তুটা সমবেগে পড়তেছে, তার মানে মিন করতেছে এমজি সাইন থিটা যত, ঘর্ষণ বলও তত, ঠিক আছে। মুখে মুখে বলে ফেলতে পারি, মানে আমাদের এরকমভাবে গিয়ে সামেশন অফ এফ ইকুয়াল 0 এরকম লিখে আসতে হয় না। আমি তোমাদের বোঝানোর জন্য আর কি একদম স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি, ঠিক আছে। তাইলে আমরা বুঝতে পারতেছি এখানে ঘর্ষণ বলের মান কত? এমজি সাইন থিটা। এখন এটা তো নামার সময় আমরা ঘর্ষণ বলের মানটুকু নির্ণয় করলাম। তো তোমাকে কিন্তু বলে দিছিল যে উভয় ক্ষেত্রে ঘর্ষণ বলের মান সমান, উভয় ক্ষেত্রে তোমার ঘর্ষণ বলের মান সমান। তাহলে উঠার সময় যখন এই বস্তুটা উঠবে, তো উঠার সময় তোমার কি ঘর্ষণ বলের মান কত হবে? সেম হবে। আমি যদি এই বস্তুটাকে এখন উপরের দিকে তুলতে চাই, তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? সেমই হবে। তো উঠারটা আমি নীল বর্ণ দিয়ে আঁকি। ধরো এই যানবাহনটাকে এখন আমি উপরে তুলতে চাচ্ছি, অথবা আমি নিচে আবার অঙ্কন করে ফেলি। তাহলে আমরা ঘর্ষণ বলের মানটুকু নির্ণয় করলাম যে কত হয়। এখন এই যানবাহনটাকে যে আমি উপরে তুলতে চাই, এই যে এইদিকে উপরে তুলতে চাই, তাহলে বলো তো এখন আমার কয়টা ফোর্স লাগবে? মানে সেম বেগেই তুলবো, 18 কিলোমিটার পার আওয়ার বেগে আমি তুলবো, ঠিক আছে। তাহলে এখন কিন্তু এমজি সাইন থিটা যেটা, এটা তো নিচের দিকেই, এটা তো আর আমি কোন দিকে বস্তুকে নিচ্ছি এটার জন্য চেঞ্জ হবে না, কোন এটা পৃথিবীর টান বলের জন্য কিন্তু এই বলটা তৈরি হয়, তাই না। তাহলে এমজি সাইন থিটা কিন্তু এই নিচের দিকেই থাকবে। আগে কি ছিল? আগে এমজি সাইন থিটাটা ছিল নিচের দিকে, আর ঘর্ষণটা ছিল কি উপরের দিকে।
বস্তু যেদিকে নামে ঘর্ষণ বল হচ্ছে তার উল্টা দিকে। তাহলে বস্তু নিচের দিকে নামতেছিল, ঘর্ষণ বল ছিল তার উল্টা দিকে। এখন আমি নিজেই বস্তুটাকে কি করতেছি, উপরের দিকে তুলতে চাচ্ছি, তাহলে ঘর্ষণ বলটা কিন্তু এখন কি উল্টা হয়ে যাবে। ঘর্ষণ বল অলওয়েজ থেরা বল, মানে আমি হচ্ছে কি যেদিকে বস্তুকে গতিশীল করবো তার উল্টা দিকে সে কাজ করবে। তাহলে এখন আমার টোটাল উপরের দিকে টোটাল কত ফোর্স লাগবে, আমি কিন্তু সমবেগেই তুলবো, যে 18 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু আমি বস্তুটাকে তুলবো। তাহলে দেখো আমার হচ্ছে কি এখানে টোটাল ফোর্স লাগবে আগের মতো সামেশন অফ এফ ইকুয়াল 0। তবে এখন কিন্তু দুইটা ফোর্সে মানে এমজি সাইন থিটা এবং হচ্ছে এফ দুইটা কিন্তু একই দিকে। তার মানে আমার এখন ফোর্স লাগবে, মুখে মুখে তুমি করে ফেলতে পারো, আমার এখন উপরে তোলার সময় ফোর্স লাগবে, উপরে তোলার সময় ফোর্স লাগবে, দুইটা ফোর্স। এমজি সাইন থিটা যেটা বস্তুকে নিচের দিকে টেনে ধরতেছিল, এটাকেও আমার ওভারকাম করতে হবে, প্লাস ঘর্ষণ বল যেটা, এই ঘর্ষণ বলটাকেও কিন্তু আমার ওভারকাম করতে হবে। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে গিয়ে কি এই এফ যেটা, এটাও কিন্তু এমজি সাইন থিটার সমতুল্য, দুইটাই সেম। তার মানে আমি এমজি সাইন থিটা বের করে দুইটা যোগ করে দিলেই হবে। তাহলে এমজি সাইন থিটা কত, এম এর মান হচ্ছে তোমার এখানে 5000 কেজি ইন্টু 9.8, সাইন থিটার মান সরাসরি দেওয়া আছে 1/40, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে ভাগ 40, তাহলে 1225, এই এমজি সাইন থিটার মান 1225। আর আমরা আগের অঙ্কে দেখলাম, মানে আগের অংশটাই দেখলাম, এই ঘর্ষণ বল যেটা এটা এমজি সাইন থিটার সমতুল্য মানে সমান, তাহলে আরও 1225, তার মানে 2450। তাহলে তোমার হচ্ছে কি উপরে ওঠার সময় আমার টোটাল 2450 নিউটন ফোর্স লাগবে, ঠিক আছে। উপরে তোলার সময় আমার টোটাল ফোর্স লাগবে কি 2450 নিউটন। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এটা যদি ক্লিয়ার হয় তাহলে তোমাকে বলছে যে হচ্ছে গিয়ে লরিটির ক্ষমতা কত লাগবে। তাহলে ক্ষমতার সূত্র কি এফ বি, যখন একটা বস্তুকে আমি সমবেগে তুলি আমার এফ এর মান জানা থাকে, তাহলে তখন হচ্ছে গিয়ে কি এফ গুণন বি হচ্ছে আমার ক্ষমতা, ঠিক আছে। তাহলে আমরা এখন যদি বলি ক্ষমতা পি যেটা, পি সমান হচ্ছে তোমার এফ গুণন বি, এফ গুণন বি। তাহলে এফ এর মান আমরা পাইছি হচ্ছে গিয়ে 2450 ইন্টু বেগের মান হচ্ছে গিয়ে 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে 18কে আমি যদি হচ্ছে গিয়ে 3.6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, মিটার পার সেকেন্ড হয়ে গেল। কিলোমিটার পার আওয়ারকে আমি 3.6 দ্বারা ভাগ করে দিলাম, হয়ে গেল। ওকে, তাহলে 18 ইন্টু ভাগ হচ্ছে 3.6, তাহলে তোমার 12,225 ওয়াট, ঠিক আছে। তাহলে তোমার পাওয়ার যেটা এটা হচ্ছে 12,225 ওয়াট, 250 ওয়াট। এটাকে তুমি হচ্ছে 12.25 কিলোওয়াটও বলতে পারো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী মেথে চলে যাই। আশা করি এইগুলো এখন হচ্ছে কি তোমাদের খুবই সুন্দর করে করতে পারবা। সব কনসেপ্ট গুলা হচ্ছে কি আগে জ্বালাই দিবা, তারপর হচ্ছে কি ম্যাথগুলো প্র্যাকটিস করবা, মানে খুবই সুন্দর করে করতে চেষ্টা করবা। ওকে, এখন আমরা যে টাইপটা করবো সেটা হচ্ছে হাতুড়ি ও পেরেক বিষয়ক। আচ্ছা, আমাদের ক্লাসটা হচ্ছে গিয়ে ওকে, আশা করি আর 2-3টা ম্যাথ আছে, কভার হয়ে যাবে। কাদার উপর বস্তু পরে ডেবে যাবে, এগুলো সিম্পলি। ওকে ওকে, তাহলে এখন আমাদের হচ্ছে যে টপিকটা সেটা হচ্ছে হাতুড়ি এবং পেরেক। এখন হাতুড়ি এবং পেরেক আমরা হচ্ছে গিয়ে ব্যাপারটা এরকম, যে কোনো একটা দেয়াল আছে, ধরো একটা দেয়াল, এই দেয়ালের উপর এরকম একটা পেরেক লাগানো, মানে পেরেক বলতে এখানে লোহা আর কি। তো আমি দেয়ালের উপর হচ্ছে গিয়ে একটা হাতুড়ি দিয়ে আমি চেষ্টা করব যে হচ্ছে গিয়ে হাতুড়ি দেখতে এরকম টাইপের হয়, হাতুড়ি দিয়ে আঘাত করে এই দেয়ালের উপর আমি হচ্ছে এই দেয়ালের ভিতরে এই পেরেকটাকে কি হচ্ছে মানে ওই প্রবেশ করাতে চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এই হাতুড়ি এবং পেরেকের দুই ধরনের ম্যাথ হইতে পারে। একটা হচ্ছে এই যে অনুভূমিকভাবে আঘাত করা, ঠিক আছে। ধরো এইরকম পেরেক আমি হচ্ছে লাগিয়ে, ধরো এই যে এটাকে আমি হচ্ছে কি এই ডিসপ্লেতে এরকমভাবে প্রবেশ করতে চেষ্টা করতেছি, এটা হচ্ছে অনুভূমিকভাবে হচ্ছে আঘাত করা। আর আরেকটা হচ্ছে কি আমার এই যে এরকমভাবে উল্লম্বভাবে। তার মানে আমাদের হচ্ছে হাতুড়ি এবং পেরেকের ম্যাথ হইতে পারে দুই টাইপের, একটা হচ্ছে গিয়ে অনুভূমিকভাবে আর একটা হচ্ছে গিয়ে কি তোমার উল্লম্বভাবে। তো যেভাবেই তুমি প্রবেশ করো না কেন, এখানে মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে গিয়ে শক্তির নিত্যতা সূত্র। তাহলে চলো আমরা এখানে দেখি যে আমরা শক্তির নিত্যতা সূত্রটা কীভাবে প্রয়োগ করব। আমাদের এখানে যে টপিকটা সেটা হচ্ছে তোমার অনুভূমিকভাবে আঘাত করা, অনুভূমিকভাবে আঘাত করা। তাহলে তোমাকে বেশিরভাগ সময় বলবে যে হচ্ছে গিয়ে যে এত বড় একটি হাতুড়ি দেয়ালে একটি পেরেককে এত বেগে আঘাত করায়, এটি 10 সেন্টিমিটার ঢুকে গেল, দেয়ালের গড় বাধা নির্ণয় করো। তাহলে দেখো এটা যদি তোমার দেয়াল হয় আর দেয়ালের ভিতরে এই পেরেকটা একটু ঢুকে যায়,
তাহলে আমরা অবশ্যই বলবো কি এখানে একটা কাজ সম্পন্ন হয়েছে, দেয়ালের বিরুদ্ধে একটা কাজ সম্পন্ন হয়েছে। কারণ দেয়াল তো হচ্ছে গিয়ে কি এই পেরেকটাকে একটা বাধা দিতে চেষ্টা করে, তাই না? তাহলে দেয়াল যদি মনে করো তোমাকে এফ পরিমাণ বাধা দেয়, ধরো দেয়াল যেটা এটা হচ্ছে তোমাকে এই যে পেরেকটাকে প্রবেশ করতে এফ পরিমাণ বল দিয়ে বাধা দিচ্ছে, এই বাধা দেওয়া সত্ত্বেও এই পেরেকটা হচ্ছে কি দেয়ালের ভিতর প্রবেশ করে গেল, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে যদি এস পরিমাণ প্রবেশ করে বা এক্স পরিমাণ প্রবেশ করে, তাহলে আমরা বলবো এই দেয়ালকে অতিক্রম করতে, ঠিক আছে, আমার হচ্ছে কাজের পরিমাণ এফ এক্স, ঠিক আছে? আমার এই যে পেরেকটা যে আমি দেয়ালের ভিতর প্রবেশ করালাম, দেয়াল যেহেতু বাধা দিচ্ছিল, তাহলে এই বাধার বিরুদ্ধে আমার একটা কাজ করতে হয়েছে, এই কাজের পরিমাণ হচ্ছে গিয়ে কি আমাদের এফ এক্স, এটা তো আমাদের কাজের পরিমাণ, দেয়ালের বিরুদ্ধে কাজের পরিমাণ। এখন আমরা তো জানি যে কাজ করতে হলে অবশ্যই শক্তি লাগবে, তাহলে এই শক্তিটা সে কোন জায়গা থেকে পাইছে? এই শক্তিটা পাইছে ওই যে হাতুড়ি দিয়ে যে আমি আঘাত করলাম, হাতুড়ির বর ছিল হচ্ছে ধরো এম, হাতুড়ির বেগ ছিল হচ্ছে গিয়ে কি বি, তাহলে হাতুড়ির কী ছিল? একটা গতিশক্তি ছিল, হাতুড়ির কী ছিল? একটা গতিশক্তি ছিল। তাহলে এই হাতুড়ির যে গতিশক্তিটা, এই গতিশক্তিটা দিয়েই কিন্তু আসলে এখানে কাজটা সম্পন্ন হয়েছে। তো আমরা এখানে আসলে যে কনসেপ্টটা প্রয়োগ করব সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। খেয়াল করার ব্যাপারটা, এটাকে কিন্তু আমরা অনুভূমিকভাবে আঘাত করতেছি, ঠিক আছে? তার মানে আমাদের এখানে বলছে যে গড় বাধা নির্ণয় করো, তাহলে আমরা এখানে শক্তির নিত্যতা সূত্র প্রয়োগ করবো। আমরা বলবো যে শক্তির নিত্যতা সূত্র অনুসারে, শক্তির নিত্যতা অনুসারে 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 আমাদের ইকে যেটা, এই ইকেটাই হচ্ছে তোমার কি ডাব্লিউ এ কনভার্ট হয়েছে, ঠিক আছে? বা হচ্ছে তুমি ডাব্লিউটাকে আগে লিখতে পারো যে আমাদের যে কাজটা সম্পন্ন হয়েছে, এই কাজটা হচ্ছে তোমার কি, যে কাজটা সম্পন্ন হয়েছে এটা হচ্ছে তোমার গতিশক্তি থেকে আসছে। তাহলে আমাদের হচ্ছে কি ডাব্লিউ আমরা পাইছি যে দেয়ালের বাধা ইন্টু দেয়ালে কতটুকু প্রবেশ করলো এক্স, সমান হাতুড়িটা কিন্তু একদম থেমে গেছে, দেখো আমি আঘাত করে যখন হচ্ছে কি এতটুকু প্রবেশ করলো তখন কিন্তু হাতুড়িটা থেমে গেছে। তো হাতুড়ির যে গতিশক্তিটা ছিল, এই গতিশক্তিটাই কিন্তু এখানে জাস্ট কাজে পরিণত হয়েছে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে বেশিরভাগ সময় ওই হাতুড়ির বর দেওয়া থাকে, বেগ দেওয়া থাকে, সব দেওয়া থাকে, জাস্ট হচ্ছে তুমি এফ এর মানটুকু নির্ণয় করবা। তাহলে চলো আমরা মান বসিয়ে দিই। হাফ বলতে 0.5 ইন্টু এম, এম বলতে হচ্ছে হাতুড়ির বর 5 কেজি, 5 কেজি ইন্টু বেগ, তাহলে বেগের মান হচ্ছে কি 2, মানে 2 স্কোয়ার, দেখা যাচ্ছে কি? ওকে, 2 স্কোয়ার, আর নিচে হচ্ছে তোমার এক্স, এক্স বলতে হচ্ছে কতটুকু প্রবেশ করছে, তাহলে হচ্ছে তোমার 10 সেন্টিমিটার প্রবেশ করছে। তাহলে 10 সেন্টিমিটারকে যে আমরা হচ্ছে কি মিটার নিয়ে নিই, তাহলে 0.1, 0.1, তাহলে এটা হচ্ছে তোমার গড় বাধা, ঠিক আছে? গড় বাধা। তাহলে এখান থেকে আমরা পাবো 0.5 ইন্টু 4 ভাগ হচ্ছে কি 0.1, মানে হচ্ছে কি 1 নিউটন, সরি 100 নিউটন। তাহলে দেয়ালের যে তোমার গড় বাধা, সেই গড় বাধা হচ্ছে তোমার কি 100 নিউটন, সুতরাং এফ এর মান তোমার 100 নিউটন। তাহলে খেয়াল করো, আমরা যখন হচ্ছে কি ওই রকম হাতুড়িয়া এবং পেরেক অনুভূমিকভাবে আঘাত করে, মানে হচ্ছে যে দেয়ালে এরকমভাবে আঘাত করে, ঠিক আছে, দেয়ালে এরকমভাবে আঘাত করে, তখন ওই হাতুড়ির যে গতিশক্তিটা, এই গতিশক্তিটা দিয়েই শুধুমাত্র কাজ হয়, ঠিক আছে? হাতুড়ির যে গতিশক্তি, এই গতিশক্তিটা দিয়েই কিন্তু শুধুমাত্র কাজ হয়, কারণ এখানে হাতুড়ি কি থাকে না, কোনো বিয়োগ শক্তি থাকে না, বা বিয়োগ শক্তি থাকলেও ধরো আমি যদি হচ্ছে এই বরাবর এই হাতুড়িকে প্রবেশ করতে পেরেক প্রবেশ করাতে চাই, তাহলে হাতুড়িটা কিন্তু হচ্ছে আর্থ সারফেস থেকে অলরেডি কি অনেকটা উপরে আছে, বা ফ্লোরের সাপেক্ষে যদি আমি চিন্তা করি তাহলে ফ্লোরের সাপেক্ষে অলরেডি অনেকটা উচ্চতায় আছে। কিন্তু দেখো হাতুড়িটা যদি এই বরাবর থাকে আর আমি এরকম ভাবে গিয়ে আঘাত করলাম, তাহলে আগে এই যে এই অবস্থায় যতটুকু উচ্চতায় ছিল, আমি হচ্ছে গিয়ে এই হাতুড়ি পেরেককে আঘাত করার পরেও কিন্তু এতটুকু উচ্চতায় আছে, তার মানে বিয়োগ শক্তির কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে আমি যখন হচ্ছে গিয়ে এরকম অনুভূমিকভাবে আঘাত করাই, তখন কিন্তু হচ্ছে হাতুড়ির যদি বিয়োগ শক্তি থাকেও, সেই বিয়োগ শক্তিটা দ্বারা কাজ হয় না, শুধুমাত্র কোন শক্তি দ্বারা কাজ হয়? শুধুমাত্র গতিশক্তি দ্বারা কাজ হয়, ঠিক আছে? তাহলে আমাদের এফ এক্স সমান হচ্ছে গিয়ে ইকে, এটা দ্বারা আমরা হচ্ছে গিয়ে মেইনলি এইভাবে কাজটা করব। আর এই টাইপেরই আরেকটা মেথড আছে হাতুড়ি এবং পেরেকের, সেটা হচ্ছে উল্লম্বভাবে আঘাত করা, ঠিক আছে? তো উল্লম্বভাবে আঘাত করলে যেটা হয়, ধর আমি যদি এরকমভাবে একটা কাঠ বলি, ধর এটা একটা কাঠের টুকরা, ওকে, তো এটা হচ্ছে তোমার একটা পেরেক,
এখন এই পেরেকটাকে যদি আমি হচ্ছে কি আঘাত করাই উপর থেকে একটা লোহা দিয়ে হাতুড়ি দিয়ে, এই যে হাতুড়ি দিয়ে আমি প্রবেশ করাচ্ছি, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যেটা হবে, ধরো হাতুড়ির যে এই মোমেন্টে আঘাত করার পর, ঠিক আছে, ধরো এই মোমেন্টে আইসা এই জায়গায় আইসা হাতুড়িটা পেরেকটাকে আঘাত করছে, ঠিক আছে? তো এই মোমেন্টে তো তার একটা গতিশক্তি আছে, তাই না? ইকে আছে। তোমাকে যদি ইকে দেয়া থাকে বা বেগ দেয়া থাকে যে আঘাত করার সময় এত বেগ ছিল, আঘাত করার সময় হাতুড়ির বেগ ছিল এত, যদি দেয়া থাকে তাহলে তো আমরা এই মোমেন্টে তার ইকেটা বের করতে পারবো, ঠিক আছে? তো আমরা ধরো ইকেটা যে বের করলাম, তো এই পেরেকটাকে নিচে নামানোর পর ধরো পেরেকটা হচ্ছে একদম সম্পূর্ণরূপে ওই কাঠের ভিতর প্রবেশ করে গেছে, তাহলে ফাইনালি অবস্থাটা দেখতে কেমন হবে? ঠিক আছে, চিত্রগুলো একটু বুঝে নিও তাইলে হবে। তাহলে ধরো হচ্ছে গিয়ে এই যে হাতুড়িটা তখন কিন্তু এই পেরেকের সাথে এখানে চলে আসছে, ঠিক আছে? যখন হচ্ছে কি আঘাত করছে তখন এই যে পেরেকের এই অংশে এসে আঘাত করছে, পেরেকটা যদি সম্পূর্ণ ঢুকে যায় তাহলে হাতুড়িটাও কি সাথে সাথে এখানে আসছে। তাইলে আমরা এখানে কিন্তু যেহেতু আমি এই এরকমভাবে আঘাত করতেছি মানে উল্লম্বভাবে, তাহলে এই পয়েন্টটা এসে যদি আঘাত করে আর এর ফলে যদি আমার পেরেকটা নিচে নেমে যায় তাহলে আমার কি হাতুড়িটাও নিচে নামছে। তাইলে আমি বলতে পারি যে এখানে কিন্তু একটা বিয়োগ শক্তিরও পরিবর্তন হয়েছে, যেহেতু আমি এই যে উল্লম্ব বরাবর, ঠিক আছে? আমরা জানি হচ্ছে বিয়োগ শক্তির যে পরিবর্তনটা এটা পৃথিবীর সারফেস থেকে যে কত উচ্চতায় বা কত উপরে আছে সেটা দ্বারা আমরা নির্ণয় করি, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার কি হয় বলতো, যে এই ক্ষেত্রে এই এইসের মানটুকু কত বলতো, এইসের মানটুকু এই পেরেক যতটুকু প্রবেশ করছে ততটুকুই, পেরেক যদি এক্স পরিমাণ প্রবেশ করে কাঠের ভিতর তাহলে এইসের মান আসলে ততটুকু। তাহলে আমাদের এখানে যে কাজটা হবে যে আমার টোটাল যে গতিশক্তিটা, ঠিক আছে, টোটাল যে গতিশক্তি হাতুড়ির যে গতিশক্তি এইটা প্লাস এই পেরেক যতটুকু প্রবেশ করছে সেই এক্সকে এইচ বিবেচনা করে যে বিয়োগ শক্তিটা হবে মানে যে ইপিটা হবে মানে এমজিএসটা হবে, সেটাও কিন্তু আমাদের এখানে শক্তি হিসাবে কাজ সম্পন্ন করছে। ইকে যেটা ফাইনালি হাতুড়ি থেমে গেছে তার মানে হচ্ছে ইকে একদম হচ্ছে কি এই পেরেককে প্রবেশ করাতে কাজ করছে, প্লাস হচ্ছে গিয়ে এখানে যে আমার হাতুড়িটা ছিল এই হাতুড়িটা আরও কিছু পরিমাণ নিচেও নামছে, তার মানে তার কিন্তু কিছু পরিমাণ বিয়োগ শক্তিও কমছে। তাহলে এই বিয়োগ শক্তিটা কমে কোথায় গেছে? অবশ্যই ওই পেরেককে কাঠের ভিতর প্রবেশ করাতে তোমার হচ্ছে কি কাজ সম্পন্ন করছে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি বলি যে তুমি এই জায়গা থেকে এখানে আসছো, এই অবস্থায় তোমার গতিশক্তি ছিল 100 জুল, তো তুমি হচ্ছে গিয়ে এই পেরেককে কাঠের ভিতর প্রবেশ করাতে গিয়ে তোমার গতিশক্তি তো সবটা নষ্ট করছোই, প্লাস এখানে তোমার বিয়োগ শক্তি ছিল হচ্ছে ধরো 50 জুল, তো এখানে এসে দেখো তোমার বিয়োগ শক্তি আসলে কি হয়ে গেছে 25 হয়ে গেছে, তার মানে তোমার গতিশক্তি যেটা সেটা সবটুকু ব্যয় হয়েছে, প্লাস বিয়োগ শক্তিও কিছুটা হচ্ছে তুমি এখানে ব্যয় করছো, ঠিক আছে? মানে তোমার হচ্ছে কিছু পরিমাণ বিয়োগ শক্তিও কমছে। তাহলে এরকম উল্লম্বভাবে যদি আঘাত আসে তাহলে আমাদের টোটাল যে কাজ এই টোটাল কাজটা সম্পন্ন হয় মূলত দুইটা শক্তি দ্বারা, একটা হচ্ছে তোমার ইকে দ্বারা, একটা হচ্ছে তোমার ইপি দ্বারা, ঠিক আছে? তো তোমার যদি বেগ দেওয়া থাকে সরাসরি, তোমার যদি বেগের মান দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার ইকের মান হচ্ছে হাফ এম বি স্কোয়ার, যদি বেগের মান দেওয়া থাকে আঘাত করার সময় কত বেগে আঘাত করছে এটা যদি দেওয়া থাকে তাহলে এটা দিয়ে তুমি হাফ এম বি স্কোয়ারের জাস্ট মান বসিয়ে দিবা। আর ইপি যেটা এটা হচ্ছে এম জি এক্স, ঠিক আছে? এক্স বলতে আসলে যতটুকু প্রবেশ করছে, এই যে এক্স পরিমাণ যদি হচ্ছে গিয়ে ভিতরে প্রবেশ করে এক্স, কারণ তোমার হচ্ছে গিয়ে এম জি আর এক্স হচ্ছে গিয়ে যতটুকু উচ্চতার তফাৎ হয়েছে, এই উচ্চতার তফাৎটার দ্বারাই আমরা আসলে বিয়োগ শক্তি কতটুকু কমছে সেটা নির্ণয় করলাম আর কি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা দেখলাম যে এরকমভাবে তোমার যদি বেগ দেওয়া থাকে তাহলে এরকমভাবে আমরা হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে যে কাজের পরিমাণটা নির্ণয় করতে পারি। আর কাজের পরিমাণটা যদি তোমাকে নির্ণয় করতে না বলে এরকম বলে যে হচ্ছে কি কত পরিমাণ প্রবেশ করবে এক্সের মান, তাহলে তুমি হচ্ছে জাস্ট কী করবা এই ডাব্লিউ জায়গায় এফ এক্স বসিয়ে দিবা, অথবা হচ্ছে তোমাকে যদি বলে এরকম যে বাধাজনিত বল কত, তাহলে এই ডাব্লিউর জায়গায় শুধুমাত্র কী বসা দিবা এফ এক্স বসা দিবা, তাহলে এই যে ডাব্লিউ ইকুয়াল এফ এক্স। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এখন তোমাকে যদি কোয়েশ্চেন করে এরকম যে তোমার বেগের মান দেয়া নেই, ঠিক আছে, ধরো তোমার বেগের মান দেয়া নেই, তোমাকে বলছে যে এই হাতুড়িটা যত উচ্চতা থেকে মানে তুমি হচ্ছে যে এখানে পেরেকটা ছিল এই হাতুড়িটা তুমি এই 10 মিটার উচ্চতা থেকে গতিশীল করে আঘাত করছো, ঠিক আছে? মানে তুমি নিজে কোনো হচ্ছে এক্সট্রা পরিমাণ ফোর্স বা হচ্ছে কি এনার্জি দাও নাই, জাস্ট 10 মিটার উপর থেকে হাতুড়িটা পড়ছে পেরেকের উপর, হাতুড়িটা কত মিটার উচ্চতা থেকে পড়ছে 10 মিটার উপর থেকে পড়ছে। তাইলে আমরা বলবো হচ্ছে কি এই 10 মিটার উপর থেকে যে পড়ছে হাতুড়িটা, এই 10 মিটার উপরে যে হচ্ছে গিয়ে কি এই পেরেকের 10 মিটার উপর থেকে যে হাতুড়িটা পড়ছে
পেরেকের 10 মিটার উপরে অবশ্যই কি এই হাতুড়িটার একটা বিভব শক্তি ছিল। তাহলে এই বিভব শক্তিটাই কিন্তু এখানে গতিশক্তিতে এসে কনভার্ট হয়েছে। তার মানে আমি যদি হচ্ছে গিয়ে এখানে ইকে যে লিখছি, ইকের জায়গায় কিন্তু তখন আমি এমজিএসি বলতে পারি, মানে ইপি বলতে পারি। মানে এখানে যে আমি ইকেটা বলছি 10 মিটার উচ্চতা থেকে যে হাতুড়িটা পড়ে, তাহলে এই ইকেটা আসলে কি 10 মিটার উচ্চতার ইপি এর মান না, মানে বিভব শক্তির মান না। তার মানে আমি ইকেটাকেও কি বলতে পারি, ইপে বলতে পারি, ইপি বলতে পারি শক্তি নিত্যতার জন্য। তাইলে যদি কখনো বেগের মান না দিয়ে বলে যে এই উচ্চতা থেকে পড়তেছিল, এটা হচ্ছে বেগের মান দেয়া থাকলে, যে বেগের মান তোমাকে দেয়া আছে, বেগের মান দেয়া, আঘাতের সময় বেগের মান দেয়া, বেগের মান দেয়া, ঠিক আছে। আর একটা হইতে পারে এরকম যে এই উচ্চতা থেকে পড়ছে, হাতুড়িটা কত উচ্চতা থেকে পড়ছে, এই উচ্চতা থেকে পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে কাজের পরিমাণটা হবে সেটা হচ্ছে তোমার এই ইকের জায়গায় আমরা তখন কি বসাবো, ইকের জায়গায় তখন আমরা বসাবো ইকেটা কোন জায়গা থেকে আসছে, এই যে 10 মিটার উচ্চতার ইপি থেকে আসছে, তাহলে এমজি এইচ। তারপরে যদি আরও এক্স পরিমাণ প্রবেশ করে তাহলে আমরা বলবো এমজি এক্স। তার মানে আমাদের এখানে ডাব্লিউ জায়গায় বসাবো এখন এফএস, এফ এক্স, কারণ এক্স পরিমাণ প্রবেশ করছে কাঠের ভিতর। আর এমজি কমন নিয়ে আমরা লিখবো এমজি এইচ প্লাস এক্স, ঠিক আছে। তার মানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। তার মানে এই অঙ্কটা কিন্তু সেম টাইপের অঙ্ক। আমরা দেখি এখানে এই কোয়েশনে কি বলছে। আশা করি এখন তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবা। আমি তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এখন আশা করি কোয়েশ্চেন সলভ করতে কোনো সমস্যা হবে না। বলছে 1 কেজি বড় একটি হাতুড়ি অনুভূমিক কাঠের উপর উল্লম্বভাবে রক্ষিত একটি পেরেকে খাড়া নিচের দিকে এত বেগে আঘাত করায়, ঠিক আছে। দেখো কত বেগে আঘাত করছে, মানে যখন হচ্ছে এই পেরেকটাকে আঘাত করতেছে তখন তার বেগের মান কত, 0.8 মিটার পার সেকেন্ড আঘাত করায় পেরেকটি 0.002 মিটার ঢুকে গেল, ঠিক আছে। তাহলে আঘাত করছে হচ্ছে তোমার 0.8 ms ইনভার্স অন বেগে, মানে ওই মোমেন্টে তার একটা গতিশক্তি ছিল। তো আমরা কোন সূত্রটা ইউজ করবো, এই সূত্রটা ইউজ করবো। তাহলে তোমার কাজের যে পরিমাণ এফ এক্স, এটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার, কারণ যে গতিশক্তিটা ছিল সেটা দ্বারাও কাজ হয়েছে, প্লাস এই পেরেককে আঘাত করে সে আরও কতটুকু নিচে নেমে গেছে, 0.02 মিটার নিচে নেমে গেছে। তার মানে তার বিভব শক্তিটাও কিছুটা কমছে। ধরো এটা দিয়ে আমার সারফেস হয়, ধরো আমি এইটার সাপেক্ষে নির্ণয় করতেছি, এই কাঠের সাপেক্ষে আমি তার হচ্ছে বিভব শক্তি নির্ণয় করতেছি। তাহলে এখানে যখন হাতে এটা ছিল তখন তার বিভব শক্তি ছিল একটা, ধরো এটা তার একটা বিভব শক্তি ছিল ইপি ইনিশিয়াল। সে যখন এই পেরেকটাকে নিচে নেমে গেছে, নিয়ে নিচে নেমে গেছে কিছুটা, তখন কিন্তু আর এই ইপিটা তার নেই, কিছু ইপি কমছে। এই ইপিটা কোথায় ব্যয় হয়েছে, যে কমে কোথায় গেছে, এই পেরেকেই কিন্তু গেছে। তাই এটা দিয়েও কিন্তু কাজ হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা এমজিএক্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, আশা করি এগুলো এখন তোমরা করতে পারবা। এখন এই ম্যাথটা করতে গিয়ে আমরা মাঝে মাঝে হচ্ছে গিয়ে কি আমাদের নিজেদের একটা নিয়মে করতে গিয়ে প্রায়ই ভুল করে ফেলি। আমি সেটাও তোমাদের একটু কনফিউশনটা দূর করে দিচ্ছি, বা ওই কনফিউশনটা হচ্ছে তোমাদের একটা মানে ভুল কনফিউশন, সেটা হচ্ছে আমি বলতেছি। এই ম্যাথটুকু তো আমরা হচ্ছে গিয়ে তাহলে দেখো এত বেগে আঘাত করছে আর হচ্ছে এতটুকু ঢুকে গেছে, ঠিক আছে। তো এর ফলে আমরা কাজের পরিমাণ কিন্তু বা হচ্ছে গিয়ে যে কতটুকু বা ঘর্ষণজনিত বা ওই কাঠের বাধা দানকারী বল কত, সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো এফ এক্স দিয়ে, এফ এক্স সমান এম জি এইচ প্লাস এক্স। আমরা এই ম্যাথটাই একটু অন্যভাবে অনেক সময় করতে চাই। কিভাবে করতে চাই আর কি, এটা আমরা হচ্ছে কি কিভাবে এই ভুলটুকু আমরা শুধরাবো সেটা আমি একটু ছোটো করে এখানে বলে দিই। ওকে, এই ম্যাথটা আমরা অনেক সময় এরকমভাবে করতে চাই যে এটা তো কাঠ ছিল, এটা ধরো তোমার পেরেক ছিল, ঠিক আছে। তো আমরা চিন্তা করি এই পেরেকে আইসা যখন ওই হাতুড়ি আঘাত করতেছে তখন তার বেগ কত, 0.8 মিটার পার সেকেন্ড। যখন আইসা আঘাত করছে তখন 0.8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো যখন হচ্ছে গিয়ে এই পেরেকটা নিয়ে কিছুটা ভিতরে ঢুকে গেছে তখন তো এইটা কি হয়ে গেছে, এটা ধরো আদি বেগ, তখন শেষ বেগ হয়ে গেছে 0। পেরেকটাকে নিয়ে যখন হচ্ছে ভিতরে ঢুকে গেছে, কাঠের একটা নির্দিষ্ট অংশ ঢোকার পর তো আর হচ্ছে গিয়ে কি পেরেকটা ঢুকবে না, বা হচ্ছে একদম ধরো পুরাটাই ঢুকে গেছে। তো তখন আমরা বলবো যে হাতুড়িটা থেমে গেছে। তাহলে হাতুড়িটার একটা ত্বরণ হয়েছিল এখানে, তো এখান থেকে আসলে আমরা হচ্ছে ত্বরণটুকু নির্ণয় করতে পারি। এই ইকুয়াল হচ্ছে তোমার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x। আমরা যদি ধরে নিই আর কি যে হচ্ছে এক্স পরিমাণ প্রবেশ করছে, বা তোমাকে যদি দেয়া থাকে যে এত পরিমাণ প্রবেশ করছে, এখানে বলে দিছে 0.02 মিটার প্রবেশ করছে, তাহলে কতটুকু প্রবেশ করছে এটার ভিত্তিতে আমরা কি করতে পারি, এখান থেকে ত্বরণটুকু নির্ণয় করতে পারি। বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা আমাদের 99 যে সূত্র,
বাই 2x, এখান থেকে আমরা ত্বরণটুকু নির্ণয় করতে পারি। তো আমরা কি করি, আমরা ভুলবশত এই এফ ইকুয়াল, আমরা যখন হচ্ছে তোমাকে বলা হয় বলের মান কত, তাহলে এফ ইকুয়াল এম এতে আমরা এই ত্বরণটুকু বসায় দিই। দেখো আমরা যে ত্বরণটুকু, আমাদের কিন্তু চিন্তা ভুল না, আমরা কিন্তু সব সঠিকই করতেছি। যে এটা বের করছি, তাহলে আমার বলের পরিমাণ হচ্ছে এফ ইকুয়াল এম এ, তাহলে তো অ্যান্সার সঠিকই হওয়ার কথা। কিন্তু এখানে কিন্তু একটা সূক্ষ্ম ভুল আছে। সূক্ষ্ম ভুলটা কি, আমি হাতুড়িটাকে যদি স্বাধীনভাবে পড়তে দিই, ঠিক আছে, স্বাধীনভাবে পড়তে দিই, এখানে ধরো এসে 0.8 m/s বেগে আছে, তো এই মোমেন্টে কিন্তু পৃথিবীর তার একটা টান ছিল, তার মানে তার একটা নিজস্ব ত্বরণ কিন্তু ছিল, তার কিন্তু একটা নিজস্ব ত্বরণ, মানে জি ত্বরণ, যেটা জি ত্বরণে সে পড়তেছিল, এই ত্বরণটা কিন্তু তার ছিল, বস্তুটা জি ত্বরণে পড়তেছিল, জি ত্বরণে কিন্তু পড়তেছিল, ঠিক আছে। তো আমি যদি এই বস্তুটাকে জাস্ট থামাতে চাই, ধরো জি ত্বরণে পড়তেছিল, আমি এই ত্বরণটা শুধু থামাতে চাচ্ছি, 0.8 m/s বেগ যখন গেইন করছে, তখন আমি চিন্তা করলাম আমার তার যে হচ্ছে ত্বরণটা জি ত্বরণ, এটাকে আমি থামাবো। এর জন্য কিন্তু আমার একটা ফোর্স লাগবে, বলো তো ওই ফোর্সটা কত? ওই ফোর্সটা হচ্ছে আমার এমজি, ঠিক আছে, ওই ফোর্সটা হচ্ছে আমার এমজি। তারপরে আমি যদি এই এমজি ফোর্স দেই, সে কিন্তু 0.8 m/s বেগে পড়তে থাকবে। তো আমি তাকে যদি বেগ জিরো করতে চাই, তাহলে কিন্তু তাকে নতুন করে আরেকটা ত্বরণ তৈরি করতে হবে, সেই ত্বরণটা হচ্ছে যে এ ত্বরণ বা মন্দন যেটাই বলো, ঠিক আছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা ফোর্স লাগতেছে। আমি কিন্তু যখন আমরা নিজেরা সরল মনে অঙ্কটা করে ফেলি, তখন এফ ইকুয়াল কিন্তু জাস্ট এম এ হিসাব করি, এমজিটা কিন্তু আর হিসাব করি না। আবার ক্লিয়ার হবে ব্যাপারটা। হাতুড়িটা যখন পড়তেছে, এই অংশে যখন এসে পড়ছে 0.8 m/s বেগ ধরো তখন, বা একটা নির্দিষ্ট বেগ, তো এই অবস্থায় কিন্তু তার একটা ত্বরণ ছিল, যেহেতু হচ্ছে পৃথিবীর টানে পড়তেছিল, কত ত্বরণ? জি ত্বরণ। তাহলে এই ত্বরণটাকে শুধুমাত্র যদি আমি থামাতে চাই, মানে সমবেগে পড়ুক এটা যদি আমি চাই, তাহলে কিন্তু আমার এমজি ফোর্স দিতে হবে। তো সমবেগে কিন্তু তখন সে পড়তে থাকবে, এই ক্ষেত্রে হচ্ছে 0.8 m/s বেগে পড়তে থাকবে। তো আমি এটা যদি তাকে থামাতে চাই এই এক্স মিটারের মধ্যে, তাহলে আমার একটা মন্দনও তৈরি করতে হবে। সেই মন্দনের জন্য আমার আরও এম এ পরিমাণ ফোর্স লাগবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই টাইপেও বা ওই স্টেপেও ওই নিয়ম অঙ্কটা আমি করতে পারবো। আমি এই সূত্র প্রয়োগ না করে, Fx = mgh+x সূত্র প্রয়োগ না করেও আমি এইভাবেও অঙ্কটা করতে পারবো। তবে সেই ক্ষেত্রে কিন্তু আমার এম এর পাশাপাশি mgও বসাতে হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এরকম করে আমি আসলে হচ্ছে এই অঙ্কটা করতে পারবো। আমি কি করবো এই ক্ষেত্রে, আমি হচ্ছে গিয়ে এই যে a = b² - c² / 2x, এটা দিয়ে আগে ত্বরণটা বের করবো। তারপর হচ্ছে বর যেটা, সেটা তো আমার জানা আছে, ঠিক আছে, হাতুড়ির যে বর, সেই বর কিন্তু। তারপরে হচ্ছে গিয়ে এই পৃথিবীর যে টান বল, এই টান বলটাকেও তো আমার হচ্ছে গিয়ে কি অবশ্যই বাধা দিতে হবে, সেই পরিমাণ বলও কিন্তু আমার দিতে হবে এমজি। তো সেই ক্ষেত্রে তুমি এইভাবেও ইচ্ছা করলে করতে পারো, F = ma + mg, ঠিক আছে। তো আমি এখানে মান বসিয়ে আর অঙ্কটা করে দিচ্ছি না, আশা করি তোমরা বাদবাকিটা করতে পারবা, ঠিক আছে। সবাই বলো ক্লিয়ার হয়েছে কিনা। তো এইটার অ্যান্সারটা বের করে তোমরা হচ্ছে গিয়ে কমেন্টে জানিয়ে দিতে পারো। তাহলে চলো, আমাদের এই টাইপের আরেকটা ম্যাথ আছে, তো এটা হোমওয়ার্ক তোমাদের, এটা হচ্ছে আমি আর বলবো না, তোমরা এগুলো অবশ্যই হোমওয়ার্কগুলো খুব সুন্দর করে করবা। কনসেপ্টটা হচ্ছে মেইন কনসেপ্ট, আমি হচ্ছে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে গিয়ে অবশ্যই অঙ্কগুলো মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে। তো এই টাইপেরই আরেকটা ম্যাথ, ওই যে হাতুড়ি এবং পেরেক যেরকম উল্লম্বভাবে আঘাত করে, এই টাইপেরই আরেকটা ম্যাথ, সেটা হচ্ছে কাদার উপর বস্তু পড়ে ডেবে যাওয়া। তো ধরো আমি এই যে পেরেক এখানে, এটা হচ্ছে হাতুড়ি, তাহলে আমি বলতে পারতাম এরকম যে পেরেকের উপর হাতুড়ি পরে ডেবে যাওয়া, ঠিক আছে। মানে জাস্ট একটা নতুন টাইপ আর কি, মানে এই কাদা দিয়েও আসলে এই সেম অঙ্কটাই, এই কাদা দিয়েও আর কি মাঝে মাঝে আসে, ঠিক আছে। সেজন্য আর কি আমি এই কাদার উপর বস্তু পরে ডেবে যাওয়া এই কথাটাও আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও সেম ঘটনা, হাতুড়ির জায়গায় একটা বস্তু আর এই পেরেকের জায়গায় একটা কাদা, তাহলে বস্তু কাদার উপর পড়ছে, ডেবে গেছে, একই ব্যাপার। তাহলে আমরা হচ্ছে গিয়ে কি এগুলো এক লাইনে জাস্ট করে ফেলতে পারি, তোমাকে বলছে এত মিটার ঢুকে থেমে গেল, মাটির গড় বিরুদ্ধে বল কত, তাহলে আমরা হচ্ছে বলতেছি যে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে আমাদের mgh+x, ঠিক আছে, mgh+x। আর এই ডাব্লিউটাকে আমি হচ্ছে গিয়ে কি রিপ্লেস করে কি লিখবো, যে fx, কারণ কাদার ভিতর যদি হচ্ছে তোমার এক্স পরিমাণ প্রবেশ করে, আমি কিন্তু ধরে নিয়েছি যে এক্স পরিমাণ প্রবেশ করতেছে, তাহলে fx = হচ্ছে mgh+x। তাহলে হচ্ছে তোমার m এর মান কত, 0.03 কেজি, ইন্টু জি এর মান হচ্ছে তোমার 9.8 ইন্টু h+x, তাহলে h এর মান হচ্ছে তোমার 20 মিটার উপর থেকে পড়ছিল, যত উপর থেকে পড়তেছিল, প্লাস হচ্ছে কি আরও প্রবেশ করছে কত, 1.5। দেখো
আমি এই ব্যাপারটাকে আবার একটু বলে দিই। ধর এটা হচ্ছে আর্থ সারফেস, মানে ভূমি ছিল, এই ভূমি থেকে এই 20 মিটার উপর থেকে পড়ছে, 20 মিটার উপর থেকে পড়ছে বস্তুটা, এই বস্তুটা এখানে ছিল। তার মানে এটা যদি এই পয়েন্টে আইসা পড়ে তাহলে তার বিয়োগ শক্তি কত কমতেছে, মানে কতটুকু বিয়োগ শক্তি দ্বারা কাজ হইতেছে, এমজিএইচ দ্বারা কাজ হচ্ছে না। এখন এখানে আইসাও কিন্তু থামে নাই, বস্তুটা আরও একটু ভিতরে ঢুকে গেছে, তার আরও এক্স পরিমাণ ভিতরে ঢুকছে। তার মানে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসার জন্য তার আরেকটু কিন্তু বিয়োগ শক্তি কমে গেছে। সেই বিয়োগ শক্তিটা তোমার কত, এমজি এক্স। এখান থেকেই কিন্তু আমাদের আসছে এমজি এইচ প্লাস এক্স, ঠিক আছে। বা আরও তুমি যদি এক লাইনে করে ফেলতে চাও তাহলে তুমি এমনিও বলতে পারো যে শুরুতে ছিল বস্তু এইখানে, ফাইনালি আসছে তোমার বস্তু এইখানে। তার মানে আমি যদি বলি এখানে বিয়োগ শক্তি কত পরিবর্তন হয়েছে, আমরা জানি বিয়োগ শক্তির পরিবর্তন হচ্ছে এমজি ইন্টু ডেল্টা এইচ, বা হচ্ছে এইচের পরিবর্তন, উচ্চতার পরিবর্তন। তাহলে ফাইনালি ছিল, শুরুতে ছিল এখানে, ফাইনালি হয়েছে এখানে। তার মানে এখানে উচ্চতার টোটাল পরিবর্তন কত হয়েছে, এই যে এই অংশ হচ্ছে তোমার এইচ আর এই অংশ তোমার এক্স, তাহলে তোমার উচ্চতার পরিবর্তন হয়েছে এইচ প্লাস এক্স। তাহলে তোমার বিয়োগ শক্তির পরিবর্তন এমজি এইচ প্লাস এক্স, মানে তুমি যে এক লাইনেও করতে চাও একই ব্যাপার। ওকে, তাহলে এখানে মান বসিয়ে দিলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। তাহলে চলো আমরা মান বসিয়ে দিই। তাহলে 0.03 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু 20 প্লাস 1.5 মানে 21.5 ভাগ হচ্ছে গিয়ে যে এক্স, যেটা এটা এক্সটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে, আমি একসাথে করে দিচ্ছি। ভাগ হচ্ছে এক্সের মান ছিল 1.5, তাহলে তোমার এখানে 4.21 নিউটন, এটা হচ্ছে তোমার বাধাজনিত বল, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। এটাও, এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে এমসিকিউ এবং হচ্ছে কি সৃজনশীল দুইটি আসে, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে তো জাস্ট এমসিকিউ আসে, বোর্ড পরীক্ষার জন্য তোমার বোর্ড পরীক্ষা এমসিকিউ আসে, আর অ্যাডমিশন টেস্টে রিটেন এবং হচ্ছে কি এমসিকিউ দুটি আসে। ওকে, তাহলে আজকে মনে হয় আমাদের এই কোয়েশ্চেনটাই শেষ কোয়েশ্চেন। তো আমাদের হচ্ছে গিয়ে আজকে হচ্ছে এটা 9 নাম্বার লেকচার গেল। আমাদের এই চ্যাপ্টারটার উপর সকল থিওরি এবং ম্যাথ শেষ করতে আরও দুটি লেকচার লাগবে, লেকচার 10 এবং হচ্ছে লেকচার 11, ঠিক আছে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, পরবর্তী লেকচার পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।